এসএসসি পরীক্ষা 2026-এর সকল শিক্ষার্থী, আগামীকালই তোমাদের পরীক্ষা। এই মুহূর্তে অনেক শিক্ষার্থী এমনও রয়েছে যারা এখন পর্যন্ত পাস করতে পারবে কিনা এ নিয়ে খুব টেনশনে রয়েছে। তো আজকে এই ক্লাসটা অ্যাকচুয়ালি অত অ্যাডভান্স ক্লাস না, এই ক্লাসটা শুধুমাত্র সেই শিক্ষার্থীগুলো যারা পাস নিয়ে টেনশনে রয়েছে, তো তাদের জন্য। যেহেতু এই ধরনের শিক্ষার্থীগুলো আজকে রাত্রে পড়েও মনে রাখতে পারবে না ইংরেজি, তারা কিছু পারে না, কিছু মুখস্থ করা তাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব না। একান্ত যদি কথা বলি, তাদের ইংরেজির প্রিপারেশন একেবারেই শূন্য। এই মুহূর্তে এই ধরনের শিক্ষার্থীকে পাশ করানোর জন্য আমরা কি করতে পারি? এই ধরনের শিক্ষার্থীকে পাশ করানোর জন্য আমরা বেশ কিছু টেকনিক তাদের হাতে তুলে দিতে পারি, যে টেকনিকগুলো ফলো করলে এসএসসির এই ছাত্রগুলো যারা ফেল করার পর্যায়ে রয়েছে তারা খুব অনায়াসেই পাশ করে যাবে। আজকের এই ক্লাসটা অর্থাৎ এসএসসি পরীক্ষা 2026-এর পরীক্ষার রাত্রের আগের দিন রাত্রে এই ক্লাসটা। তো এই ক্লাসটা অ্যাকচুয়ালি আমি নিয়েছি এই জন্য যে একটি ক্লাসেই যেন প্রত্যেকটা শিক্ষার্থী পাস হয়ে যায়, ঠিক আছে? প্রত্যেকটা শিক্ষার্থী ইংরেজি প্রথম পত্রে পাস হয়ে যায়, অন্তত ইংরাজি সাবজেক্টে যেন সেই সকল শিক্ষার্থী ফেল না করে। এখন প্রশ্ন হলো, ভাইয়া পাস করার জন্য আমাদের কি কি পড়তে হবে? অ্যাকচুয়ালি আমরা কঠিন কিছু পড়বো না, কঠিন কিছু বুঝবো না, এবং এমন কোনো সাজেশন দেবো না যেটা তোমাকে নিজে পড়তে হবে। তো টোটালি এই ক্লাসের মাধ্যমেই তুমি পাস হয়ে যাবা। পাস করার জন্য আমাকে কয়েকটা জিনিস পড়তে হবে, ঠিক আছে? তার মধ্যে এক নাম্বার যদি কথা বলি, প্যাসেজ থাকে, যে প্যাসেজ থেকে তোমাকে দেখে দেখে প্রশ্নের উত্তর করতে হবে। তো এটার আমাদের একটা টেকনিক লাগবে। তারপরে 2 নম্বর প্রশ্ন আমরা একটা টেকনিক্যালি করতে পারবো, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন, আমরা ওই টেকনিক দ্বারা এইটা করব। তো এইটাতে আমরা টোটাল এখানে আমরা যদি একান্ত যেহেতু ফরম্যাট শিখবো, শুধুমাত্র এখানে নিয়মগুলো শিখবো যে আমরা কিভাবে টেকনিক্যালি উত্তর করব। তো টেকনিক্যালি উত্তর করলে আমরা এখানে টোটাল মার্ক হলো 17 মনে হয়, 17 মধ্যে আমি মোটামুটি 13 মার্ক ধরে নিব যে আমি এখান থেকে 13 মার্ক পাবো। 4 নম্বর প্রশ্ন আছে, 4 নম্বরের একটা টেবিল থাকে, এই টেবিলটা খুব সহজেই শুধুমাত্র টেকনিক দ্বারা 5-এ 5 পাওয়া সম্ভব। 5 নম্বর সামারি রাইটিং আমরা শিখবো এই মুহূর্তে, ঠিক আছে? সামারি রাইটিং শিখলে আমরা এখানে মার্ক পেয়ে যাব 10-এর মধ্যে মিনিমাম 8 মার্ক, জাস্ট একটা টেকনিক্যালি শিখবো, ঠিক আছে? তারপর শিখবো এখান থেকে আমরা শিখবো হলো ডায়লগ শিখবো। তো ডায়লগ লিখলে আমরা এখানে 15 মার্ক, 15 মার্কের মধ্যে মিনিমাম 11 মার্ক পাবো আমাদের যেই টেকনিক আছে সেই টেকনিকের মাধ্যমে। তারপর শিখবো কমপ্লিটিং স্টোরি, ঠিক আছে? বা স্টোরি, আমি এখানে ডট দিয়ে স্টোরি লিখে দিচ্ছি, স্টোরি, এখানেও 15 মার্ক, এর মধ্যে 12 মার্ক পেয়ে যাবা। মোটামুটি আমার মনে হয় যে একটা শিক্ষার্থী পাস করার জন্য এই কয়টা জিনিস তার জন্য এনাফ। আমরা 2 নম্বর প্রশ্ন করতে পারি, 4 নম্বর করতে পারি, তারপর এখানে 5 নম্বর করতে পারি, তারপর রাইটিং পার্ট লিখতে পারি। এই কয়টা জিনিস যদি আমরা করি খুব সহজভাবেই আমরা কিন্তু এখানে পাস মার্ক খুব অনায়াসে অর্জন করতে পারবো। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। সর্বপ্রথম আমি চেষ্টা করব যে কিভাবে প্যাসেজ দেখে আমরা প্রশ্ন উত্তর করব। তারপরে আমরা লিখব কোন টেকনিকগুলোর সাহায্যে অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন, শুধুমাত্র প্যাসেজ দেখে দেখে উত্তর করা যাবে, কোনো কিছু মুখস্থ না, কোনো কিছু মুখস্থ না, মুখস্থ সারা আর কি, ঠিক আছে? তারপরে আমরা দেখব 4 নম্বর প্রশ্ন শুধুমাত্র টেকনিক সাহায্যে, মানে একান্ত কথা এইখানে যা শিখাবো তার জন্য তোমাকে কোনো মুখস্থ বিদ্যার প্রয়োজন হবে না, কোনো নর্মাল কোনো কঠিন কিছু দিব না, সাজেশন তো দিবই না, ঠিক আছে? তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো দেখো একটা কোশ্চেন এরকম থাকে, আমি এখান থেকে ঢাকা বোর্ড 2025 একটি প্রশ্ন নিয়েছি, আর যে প্রশ্ন তোমাদের টোটাল থাকে সময় থাকে 3 ঘন্টা সময় থাকে, এবং তোমাদের এখানে সাবজেক্ট দ্য টোটাল মার্ক আছে 100। তো এরকম লেখা থাকে অ্যাকর্ডিং টু তোমাদের সিলেবাস, এখানে 2026 লেখা থাকবে যেহেতু আগে 25 ছিল। এখন এরকম একটা প্যাসেজ থাকে, এরকম 1 নম্বর প্রশ্ন থাকে, 4টা অপশন থাকে। তো এখন কথা হইলো যে আমার ভাইয়া এই প্রশ্নটা কমন আসে নাই, আমি অনুবাদ জানি না, এখন এই মুহূর্তে আমার করণীয় কি, বা আমি কীভাবে আসলে এই পরীক্ষার কেন্দ্রে মিনিমাম 60+ মার্ক অর্থাৎ 65 মার্কটা অর্জন করব, আর কিভাবে সেটা সম্ভব। তো চলো দেখো, 1 নম্বর প্রশ্নে টোটাল থাকে হলো তোমাদের 7টা। 1 নম্বর প্রশ্ন কয়টা থাকে তোমাদের? 7টায় 7 মার্ক। ওকে, এখানে যদি আমি কথা বলি কিছু প্রশ্ন থাকে, যেমন এখানে আছে 1 নম্বরে দ্য ওয়ার্ড কম্বাসন মেনশন ইন দ্য টেক্সট রিফার টু। এই কম্বাসন শব্দ যেটা আছে তার তোমার কি রিফার চাচ্ছে, বা তার একটা ওয়ার্ড মিনিং যাচ্ছে। কম্বাসন তোমরা কি করো, তোমরা যে কাজটা করো এই জিনিসটা উপরে খোঁজো, তো খুঁজে অবশ্যই তোমরা অবশ্যই পাবা। কম্বাসন যেহেতু আছে, এখানে সম্ভবত আছে কোথাও জানি কম্বাসন অফ কয়েল, এই যে এখানে আছে কম্বাসন। এখন তুমি কি করো, আগে পিছে খোঁজো যে এই অপশনগুলোর মধ্যে কিছু আছে কিনা, যদি থাকে তুমি কি করো সেটাকে সঠিক দিয়ে দাও। তো কিছু যেগুলো থাকে ওয়ার্ড মিনিং সেগুলো আসলে একটু ভিন্ন থাকে, বাট বাকি যেমন এখানে যেমন 2 নম্বরটা দেখো, ড্যাশ আর মেনলি রেসপন্সিবল ফর গ্রিন হাউস ইফেক্ট। মূলত আসলে কারা
তোমার গ্রিন হাউসের গ্যাসের জন্য দায়ী। এখানে দেখো এই লাইনটাও তুমি পেয়ে যাবা যে কারা। এখানে দেখো লেখা আছে যে উই হিউম্যানস ক্যান বি রেসপন্সিবল ফর দিস। এটার জন্য কে হতে পারে? এটার জন্য হিউম্যান, মানুষ দায়ী হতে পারে। তাহলে দেখো এইটা কিন্তু এটা দেখো হিউম্যান, এই যে অপশন আছে এই যে হিউম্যান, তাহলে উত্তর হলো এটা সি নাম্বার। তাহলে খুব সহজভাবেই এইভাবে কিন্তু উত্তরগুলো মিলা যায়। আবার এই প্রশ্নটা উত্তর কীভাবে করবো সেটা আমি দেখাচ্ছি। তো তার আগে আমি আরও কিছু প্রশ্ন তোমাদের দেখাবো। আর একটা ধরো এটা, ট্রিজ আর ভেরি ইউজফুল টু রিফার কনজেস্টেড অ্যাটমসফিয়ার বিকজ। তাহলে ট্রি ইজ ভেরি ইউজফুল, এই লাইনটা আমি খুঁজবো, তোমরা যেভাবে খোঁজো। তো এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলোর মতো একটু খোঁজার চেষ্টা করবো। অবজার্ভ কার্বন ডাইঅক্সাইড এরকম কিছু লেখা আছে। তো আমি যদি এরকম লাইন খুঁজতে যাই, দেখো কোথায় আছে। আচ্ছা, এখানে বলেছে এই যে অবজার্ভ, ঠিক আছে। ফরেস্ট অবজার্ভ এ লট অফ কার্বন ডাইঅক্সাইড, তার মানে কি করে? তার কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ফ্রম দ্য এয়ার অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্ট্যান্ট। তার মানে তারা কি করে? অবজার্ভ এ লট অফ কার্বন ডাইঅক্সাইড। কি করে? অবজার্ভ এ লট অফ কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি অবজার্ভ এ লট অফ কার্বন ডাইঅক্সাইড, এই যে অবজার্ভ কার্বন ডাইঅক্সাইড, তাহলে উত্তর হলো এটা। তো দেখো এরকমভাবে আমরা এখানে টোটাল কয়টা থাকবে? কোথায় গেল এটা ব্যাগ? আচ্ছা, টোটাল হলো 60টা থাকবে। 60টার মধ্যে 5টা আমরা এইভাবে মিলিয়েই করতে পারবো। মোটামুটি তোমরা এটা করো। তো এখানে দেখা যাচ্ছে যে 60টার মধ্যে 5টা হয়ে যায়। এখন কথা হলো 2টা থাকে এরকম ওয়ার্ড মিনিং থাকে, যে কম্বিশন মিনস অথবা কম্বিশনের তোমার রিফার টু, এগুলোর থাকে ওয়ার্ড মিনিং বা সিনোনিম বলে থাকে। এই সিনোনিম কেমনি করবা? এই সিনোনিম করার জন্য যদি অর্থের প্রয়োজন, সেক্ষেত্রে তুমি এই দুইটাকে মানে যদি একান্ত না পারো স্কিপ করতে পারো, বাট আমি তোমাকে এটা দেখাও। যদি তোমার মিনিং জানা থাকে তুমি এটা উত্তর করতে পারবা। লেখা আছে দিস ফ্যাক্টরি ইজ রিকোয়ার্ড এনার্জি। এই কলকারখানাগুলোর কি এনার্জি বা শক্তির প্রয়োজন। হুইচ ওয়াজ প্রোডাক্ট, যেগুলো উৎপন্ন হয় থ্রু দ্য কম্বিশন অফ কয়েল। কয়লা পুরানো, তাহলে এখানে পুরানো অর্থে ব্যবহার হচ্ছে। কম্বিশনের বাংলা কি আসতেছে? কম্বিশনের বাংলা হলো পুরানো। দেখো এখানে আরও এরকম পুরানোর ইংরাজি এই প্যাসেজে আরও থাকবে। যেমন এখানে বেশ কিছু ওয়ার্ড আছে, কাইন্ডলি, বার্নিং, তোমার কনজিউম, ফ্লাম, এই বেশ কিছু আছে। যেখানে বার্নিং মানে হলো তোমার কি? তোমার হলো জ্বলা। তো এই যে বার্নিং লেখা আছে, এই লেখাটাও কিন্তু এখানে তুমি পেয়ে যাবে খুব সহজে। আমি যদি দেখাই দ্য মেন রেসপন্সিবল, এই দেখো এই যে, ঠিক আছে, এখানে দেখো লেখা আছে দ্য মেন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন অ্যাটমসফিয়ার ইজ বার্নিং। দেখছো, বার্নিং অফ ফসিল ফুয়েল, জীবাশ্ম জ্বালানি পুরানো, তার মানে এটার অর্থ পুরানো, এটার অর্থ পুরানো। তো এইভাবে কিন্তু আসলে উত্তর করা যায়। বাট আমি যেভাবে দেখালাম যে 2 নম্বর এবং 3 নম্বর যেমনটা মিলাই দেখা দিলাম, তো এরকমভাবে মিনিমাম হয়তো আমার মতো অর্থ তুমি নাই জানতে পারো, অর্থ না জানলে হয়তো তুমি এটা উত্তর করতে পারতা না বা আন্দাজে মারতা, বাট এইটার উত্তর তুমি কিন্তু করতে পারতা। এইটা তুমি ইজিলি মিলাই উত্তর করতে পারতা। তারপর দেখো এটা তুমি কিন্তু উত্তর করতে পারতা। আরও যেগুলো ছিল সেগুলো কিন্তু তোমরা উত্তর করতে পারতা। তার মানে এইখান থেকে যে কোনো স্টুডেন্ট খুব সহজভাবে 5 পাবে। এটার জন্য তাকে বিশেষ কোনো টেকনিক ফলো করার প্রয়োজন নাই। এখন আসি যে কোথায় তোমাকে টেকনিক করতে হবে। তারপর আসা যায় যে 2 নাম্বার প্রশ্ন। এই যে 2 নাম্বার প্রশ্ন, এই জায়গায় তোমরা করো মানে মহামারী ভুল। প্রত্যেকটা প্রশ্নে থাকে 2 মার্ক করে, টোটাল থাকে হলো 2 গুণন 5 মানে 10 মার্ক। 2 গুণন 5 সমান থাকে 10 মার্ক। এই 10 মার্কে তোমরা যে পরিমাণ ভুল করো যা বলার বাইরে, তোমরা কি করো, যেমন এখানে লেখা আছে হু ক্যান ট্রিজ হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট। তো এই যে কথাটা লেখা থাকে, তোমরা কি করো, এর আশেপাশে কিছু একটা প্যাসেজ থেকে খুঁজে ওইখান থেকে শুরু করে একবার ফুল স্টপ পর্যন্ত যা থাকে হুবহু লিখে দাও। এই যে কাজটা তুমি করো, এই কাজটা তুমি সবচেয়ে বড় ভুল করো, এবং এখানেই তোমার মার্ক কাটা যায়। সবচেয়ে বেশি মার্ক কাটা যায় এই 2 নম্বর প্রশ্নে। কারণ 2 নম্বর প্রশ্ন স্টুডেন্ট আছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট, অন্তত 90% স্টুডেন্ট যারা সঠিকভাবে লিখতে পারে না, তারা ভাবে হয়তো মুখস্থ করতে পারে, এত করা সম্ভব না, এরকমভাবে পড়ে না। আবার কি করে, সঠিক প্রসেস জানে না। দেখো কিছু নির্দিষ্ট প্রসেস আছে, যেমন হাউ দ্বারা প্রশ্ন করলে কি করতে হয়, ঠিক আছে। তারপর এখানে হোয়েন দ্বারা প্রশ্ন করলে কি করতে হয়, আমি তোমাকে একটা দেখাই নিয়ে আসি। তারপর ধরো হাউ আছে নাকি, আচ্ছা আমি এখানে হাউ দিচ্ছি। ধরো হাউ দ্বারা প্রশ্ন কোথায় করা হয়েছে, এখানে না, আমি এখানে তোমাকে আগে একটা দেখাবো। আচ্ছা হোয়েন, এইখানে দেখো এখানে আছে হাউ দ্বারা প্রশ্ন করা আছে। তো এখানে প্রশ্নে কি বলা হয়েছে দেখো, হাউ দ্বারা যদি কোনো প্রশ্ন তোমাকে করা হয়, তোমাকে প্রথমে এই লাইনটা সাজাতে হবে, এই যে সাজানো আছে। তারপরে বাই অথবা উইথ লিখতে হবে, দেন প্যাসেজ থেকে উত্তর করতে হবে। তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি হাউ দ্বারা তোমাকে কোনো প্রশ্ন করে, দেখো হাউ দিয়ে প্রশ্ন করলে প্রথমে লাইন সাজাও, প্রশ্নটিকে সাজাও। প্রথমে যে প্রশ্ন, যেমন আছে তোমার হাউ ক্যান এ মডার্ন ম্যান তোমার কি বি সাকসেস, তাহলে এ মডার্ন ম্যান এটা হলো সাবজেক্ট, এই যে মডার্ন ম্যান লিখলাম। ক্যান হলো ভার্ব, এই যে বি ভার্ব,
দেন বাকি যা আছে সাকসেসফুল প্রশ্নটা সাজালাম, হাউ থাকার কারণে বাই বা উইথ লিখবা, তো যে কোনো একটা লিখবা, দেন প্যাসেজ থেকে তুমি উত্তর লিখে দিবা, প্যাসেজ থেকে কি করবা উত্তর লিখে দিবা। এবার চলো আমরা ওই প্রশ্ন উত্তরটা করি। এরকম টেকনিকগুলো যদি তুমি জানো, তুমি এখান থেকে যদি মুখস্থ তুমি কখনো নাও করো, ধরো তোমার মুখস্থ নাই, এই মুহূর্তে তোমার মুখস্থ নাই, এখন তুমি কি করবা, খুব সহজে তুমি এই প্রশ্ন উত্তরগুলো করতে পারবে এবং ফুল মার্ক শিক্ষক এখানে 2-এ 2 দিবেন। তুমি যদি এই টেকনিকগুলো ফলো করে লেখো, তুমি এখান থেকে শিক্ষক দেখো এখানে আছে হাউ ক্যান ট্রিজ হেল্প দ্য, এখানে কি ট্রিজ আছে, দেখো ট্রিজ হেল্প সেভ আওয়ার, এই যে হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট, এই যে এনভায়রনমেন্ট প্রশ্নটাকে সাজানো হয়েছে। তারপরে কি আমাকে বাই একটা উইথ লিখতে হবে, এই দেখো বাই লেখা আছে, বাই অথবা উইথ একটা লেখা আছে। তারপরে তোমাকে প্রশ্ন সাজাইতে হবে, সাজানো কি আছে দেখো অবজার্ভ, অবজার্ভ কোথায় আছে, এটা তুমি এখানে ইজিলি প্যাসেজে পেয়ে যাবা, এটা তোমার প্যাসেজ। এটা দেখো, এই দেখো আমি যেখানে দাগে রাখছিলাম, এই যে ট্রিজ তোমার কি ফরেস্ট আছে, অবজার্ভ এ লট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য ইয়ার, এই তো লেখা আছে, অ্যান্ড ডেলিভার তোমার কি ডেলিভার অক্সিজেন ইনস্ট্যান্ট, এই কথাটি দেখো আমি এখানে প্যাসেজ থেকে উবু তুলে দিচ্ছি। আচ্ছা, এই যে যেহেতু বাই আছে প্রিপোজিশন যেহেতু বাই লিখবো, বাই বা উইথ যাই লেখো, তার ভার্বের সাথে আইএনজি করতে হয়, তাই অবজার্ভের সাথে আইএনজি, অবজার্ভিং কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড রিলিজিং অক্সিজেন, শেষ উত্তর, মোটামুটি উত্তর হয়েছে। বাকিটা তুমি না লিখলে এখানে শিক্ষক 2-এ 2 দিবেন। এখন তুমি যদি এই না লিখে তুমি এনভায়রনমেন্ট খুঁজতা অথবা সেভ এরকম কিছু একটা খুঁজতা, খোঁজার পরে ওইখান থেকে হুবহু তুলে দিতে, তাহলে কি উত্তর হতো? দেখো প্রশ্নের মিনিং কি থাকে, দেখো আমরা যে লিখলাম আমরা কি মিনিং সমস্যা হলো? প্রশ্ন হলো গাছগুলো কিভাবে আমাদের পরিবেশ বাঁচাতে সাহায্য করে। উত্তরে আমরা দিলাম, যদি ফার্স্ট লাইনের কথা বলি, গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন নির্গমন করে আমাদের পরিবেশ রক্ষা করতে সাহায্য করে। দেখো আমাদের এটুকের মধ্যে কিন্তু আমাদের উত্তরটা হয়ে গেল এবং একেবারে কারেক্ট উত্তর হলো। তো এরকম যে এই যে প্রশ্নগুলো, যেমন ধরো হোয়েন দ্বারা প্রশ্ন করলে প্রথমে প্রশ্ন সাজাতে হয়, যেমন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ বিকাম ইনক্রিজ, এই যে এই পর্যন্ত হুবহু লেখা আছে। তারপরে হোয়েন বা আফটার দ্বারা শুরু করলে আফটার অথবা তোমার ওখানে একটা সময় লিখতে হয়। তো এখানে দেখো সময়টা লেখা আছে আফটার দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই কথাটা কিন্তু প্রশ্নে পেয়ে যাবে যে কোন সময়, ওই সময়টা তুমি এখানে প্রশ্নের মধ্যে পেয়ে যাবে, মানে এখানে তোমার দেওয়া থাকবে, ঠিক আছে। তো এইবার আসি, দেখো এই যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, এখানে লেখা আছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি রিপিট রেভলিউশন, প্যাসেজ, আসলে প্যাসেজ খুঁজে একটা ঝামেলার কাজ, যেহেতু আমি ধরে নিচ্ছি যে এটা আমার কমন আসে নাই, তো প্যাসেজটা আমি ভালো করে আসলে পড়ি নেই, ঠিক আছে। ওকে, তো এইভাবে আমরা এখন কথা হলো কিভাবে উত্তরগুলো করব। এই তো আমি তোমাকে দেখালাম যে আমরা এইভাবে সিস্টেমগুলো যদি শিখে, আমরা যদি এই যে টেকনিক যেগুলো দেখাচ্ছি তোমার, এই টেকনিকগুলো যদি শিখে যদি পরীক্ষার কেন্দ্রে এইভাবে এই টেকনিকগুলো দিয়ে লেখো, তোমাকে আমি আশ্বস্ত করতে পারি যে এই জায়গায় তুমি 10-এর মধ্যে মিনিমাম তুমি 8 তো পাবাই, কারণ একটা একটু ভিন্ন থাকে, একটু আলাদা থাকে, ওখানে হয়তো 1 দিতেও পারে, নাও পারে, আমি বললাম যে দিল না, তাও তুমি 8 পাবা। জাস্ট টেকনিক, না কিছু মুখস্থ করতে করছি, না তোমাকে কিছু করতে করছি, শুধু কিছু না, জাস্ট টেকনিক। ওকে, তো দেখো টেকনিকটাকে উত্তর লেখার নিয়ম, 2 নম্বর প্রশ্ন উত্তর কিভাবে লিখবো তার নিয়ম, ঠিক আছে। তো নিয়মের আগে আরেকটা কথা বলি যে এখানে যেহেতু নিয়মগুলো আছে, তো নিয়ম লেখার পরেই তোমাদের সমস্যা হয়, ভাইয়া পিডিএফ ফাইলটা দিয়ে দেন, ভাইয়া ক্লাসের পিডিএফটা দিয়ে দেন, ভাইয়া টপ এমসিকিউ করছেন পিডিএফটা দিয়ে দেন, ভাইয়া এটা দিচ্ছেন পিডিএফটা দিয়ে দেন। তো তোমরা সবসময় চাও যে এই পিডিএফগুলো যেন আমরা তোমাদের দিয়ে দিই। তো তোমাদের জন্য দেখো এই ভিডিও ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দেখো একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে। এই হোয়াটসঅ্যাপ লিঙ্কের মাধ্যমে তুমি কি করবা, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, এই লিঙ্কে তুমি গেলে একটা তোমাকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত করে দেওয়া হবে, যেখানে এই যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলোর পিডিএফ ফাইল ওখানে দেওয়া আছে, তুমি জাস্ট ক্লিক করলে অটো ডাউনলোড হয়ে যাবে, তুমি ইজিলি পিডিএফগুলো পেয়ে যাবা। তাই আরেকটা বিষয় হলো ওই যে গ্রুপটা, এই গ্রুপ থেকে যখন তোমার এসএসসি পরীক্ষা শেষ হয়ে যাবে, এখন তো এসএসসি চলছে, এসএসসি পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন ইন্টারমিডিয়েটের জন্য তোমাদের কিন্তু পড়াশোনার প্রয়োজন। তো আমরা তোমাদের একবারে সম্পূর্ণ ফ্রি একটা কোর্স দেব। সেই কোর্সটা কীভাবে দেবো, এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাকে আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপের একটি লিঙ্ক দিয়ে দিব। এই লিঙ্কের গেলে তুমি খুব সহজভাবে আমাদের যে ক্লাসগুলো থাকবে একবার লাইভে আমাদের সাথে কথা বলে যেভাবে একটা পেড কোর্স আমরা করাই সেভাবে তোমাদেরকে করাবো, ঠিক আছে। তো তোমরা যারা এখনও জয়েন হও তারা এইটা যুক্ত হয়ে যেতে পারো এবং পিডিএফগুলো পাবা। তো আসো 2 নম্বর প্রশ্ন কীভাবে লিখবো, টেকনিকগুলোকে দেখো। 1 নম্বর কথা হলো প্রশ্ন যদি প্রেজেন্ট টেন্স হয় উত্তর প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, প্রশ্ন যদি পাস্ট টেন্স হয় উত্তর পাস্ট টেন্সে লিখতে হবে। এখন অনেকে বলবে ভাই আমি তো টেন্স পারি না, দরকার নেই, প্রশ্ন যদি প্রেজেন্ট টেন্সে করে উত্তর ওইখানে যে প্যাসেজ থাকে ওখানে প্রেজেন্টেই থাকে, প্রশ্ন যদি পাস্টে করে ওই প্যাসেজটাতে পাস্টেই থাকে, তাই এটা খুব একটা আহমরি বিষয় না। কিছু জানা ওয়ার্ডের সাথে তোমাকে সম্পর্ক করে দিতে হবে, কারণ এটাও একটু বুঝতে হবে। হোয়ার বাংলা হলো কেন, হোয়ার বাংলা কে কেন, হুর বাংলা হলো কে। আচ্ছা, হোয়েন মানে কখন,
এখন হোয়াই দ্বারা প্রশ্ন করলে কেন, এটা তোমাকে খুঁজতে হবে। হোয়েন হলে সময় খুঁজতে হবে, কখন মানে সময় খুঁজতে হবে। হু মানে কে কাজটা করছে সেটা খুঁজতে হবে। হুইচ মানে কোন বস্তুটি কাজ করেছে। হাউ মানে কিভাবে কাজ করেছে, সেক্ষেত্রে বাই দ্বারা উত্তর করতে হবে। হোয়ার মানে কোথায়, কাজটি কোথায় হয়েছে। তারপরে হোয়াট মানে কি। ঠিক আছে, এখন প্রশ্ন হলো কিভাবে আমরা লিখবো। ধরো হোয়াই দেওয়ার প্রশ্ন থাকলো, হোয়াই দিয়ে প্রশ্ন থাকলে প্রশ্নটা কি দিয়ে আছে, হোয়াই দিয়ে। তো সেক্ষেত্রে আমরা উত্তরটা কীভাবে লিখবো, প্রথমে প্রশ্নটাকে সাজাতে হবে। প্রথমে যে প্রশ্ন দেওয়া থাকবে সেটাকে সাজাতে হবে, তারপর একটা বিকজ লিখতে হবে, তারপর প্যাসেজ থেকে প্রশ্নের উত্তর লিখে দিতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো হোয়াই ইজ তোমার এখানে বলছে নকশি কাঁথা ফেমাস। হোয়াই ইজ নকশি কান্তান ফেমাস। আচ্ছা, তো এখানে নকশি কাঁথা যেটা আছে, এই যে নকশি কাঁথা, ইজ আছে অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব ইজ, ফেমাস আছে ফেমাস। তো আমি প্রথমে কি করলাম, প্রথমে প্রশ্নটাকে সাজালাম। প্রশ্নটাকে সাজাবো কেমনে, প্রথমে সাবজেক্ট লিখবা, তারপরে অক্সিলারি ভার্ব লিখলাম বা ভার্ব যেটা আছে সেটা লিখবা, দেন বাকি অংশ লিখবা। ঠিক আছে, লেখার পরে একটা বিকজ লিখবা, এই যে বিকজ লেখার পরে প্রশ্ন সাজিয়ে বাকিটুকু লিখে দিতে হবে। এখন কি উত্তর হবে সেটা তো প্যাসেজ থাকবে, অবশ্যই আমি এই লাইনটা ওই প্যাসেজে পেয়ে যাব, সেই প্যাসেজ থেকে আমি এটা উত্তর দিয়ে দেবো। তারপর দাঁড়াও হু দিয়ে প্রশ্ন করলো। হু দিয়ে প্রশ্ন করলে তোমাকে হুয়ের জায়গায় প্যাসেজ থেকে এক ব্যক্তির নাম বা নামগুলো লিখতে হবে। যেখানে হু আছে সেখানে একটা ব্যক্তির নাম লিখতে হবে। যেমন ধরো এই যে হিউম্যান আছে, কে মানুষের জন্য মানে কে এটার জন্য দায়ী, এটা প্রশ্ন করছিল, উত্তর ছিল কে, হিউম্যান। যেমন আমি তোমাকে প্যাসেজটা দেখাই কোথায় যেন এই প্রশ্নটা ছিল, আমি একটু ব্যাক যাব। আচ্ছা, এখানে দেখো, এখানে যদি আমি এই প্রশ্নটা এরকমভাবে করতাম তোমাকে, হু, ঠিক আছে, হু আর মেইনলি রেসপন্সিবল ফর দ্য তোমার কি গ্রিন হাউস গ্যাস। তো জাস্ট হু যেখানে আছে সেখানে ওই ব্যক্তির নাম লিখতে হতো, ব্যক্তিটার উত্তর কি ছিল, হিউম্যান। তো এইভাবে আমরা কিন্তু উত্তরগুলো করতে পারি। আমি এবার তোমাকে এখানে যাই দেখাবো, তো বিশেষগুলো বুঝতে হবে তোমাকে। ঠিক আছে, তাহলে হু থাকলে জাস্ট হু জায়গায় প্যাসেজ থেকে ওই ব্যক্তির নাম লিখে দিবা, বাকি প্রশ্নে যা আছে হুবু তাই লিখে দিবা। যেমন এখানে একটা প্রশ্ন দেখো, হু ইজ দ্য রাইটার অফ পেপার বুকস, কে এই পেপার বুকস লিখেছেন। তাহলে হুয়ের জায়গায় শুধু তোমাকে ওই ব্যক্তির নামটা লিখতে হবে, হুয়ের জায়গায় তোমাকে ব্যক্তির নাম লিখতে হবে। তাহলে অ্যান্সার আমি ব্যক্তির নাম লিখবো। ব্যক্তির নাম কি, পেপার নিজেই এই বইটা লিখছে। পেপার বুকস মানে তার বই, মানে তার নাম অনুসারে বইয়ের নামকরণ হয়েছে, তাই হলো পেপার্স বই লিখছেন। ইজ থেকে শুরু করে বাকি দেখো, ইজ দ্য রিটেন যা বাকি আছে হুবু তা লেখা আছে। ঠিক আছে, তো এই বিষয় যেখানে হু থাকবে জাস্ট ওই জায়গায় ওই ব্যক্তির নামটা লিখে দিবা, তাহলে উত্তর হয়ে গেছে। তারপরে ধরো হোয়ার দেওয়ার প্রশ্ন আছে। হোয়ার দেওয়ার প্রশ্ন থাকলে প্রথমে প্রশ্নটি সাজাতে হবে, তারপরে প্যাসেজ থেকে স্থান বা জায়গার নামটি লিখতে হবে। যেমন এখানে একটা প্রশ্ন দেখো, হোয়ার ওয়াজ দ্য সেমিনার হেল্ড, সেমিনারটি কোথায় হয়েছিল। তাহলে উত্তর হবে কি, তোমার কি আগে প্রশ্ন সাজাবো, দ্য সেমিনার হেল্ড ইন, তারপরে কি তোমার জায়গার নাম লিখতে হবে। তো জায়গার নামটা কি, যে কোনো প্যাসেজ থেকে চিটাগাং যা থাক সেই জায়গার নামটা এখানে লিখে দিতে হবে, তাহলে উত্তর শেষ। তো এই যে তোমাকে যে টেকনিকগুলো দেখাচ্ছি, এই টেকনিকগুলোর সাহায্যে যদি উত্তর লেখো, আমি তোমাকে আশ্বস্ত করতে পারি যে তোমার কোনো সমস্যা হবে না, তুমি ইজিলি কী করতে পারবা, প্রশ্নের উত্তরগুলো করতে পারবা। তারপর ধরো হোয়েন দ্বারা প্রশ্ন করছে, তোমাকে প্রশ্ন করছে কি দিয়ে, হোয়েন দ্বারা প্রশ্ন করলে প্রথমে প্যাসেজটাকে সাজাবা, সাজানোর পরে ইন অথবা ইনটু যে কোনো একটা লিখবা, যেহেতু সময় লিখবা, তো ইন লিখতে পারো বা টু লিখতে পারো। তারপর প্যাসেজ থেকে একটি সময় লিখতে হবে। যেমন এখানে দেখো, হোয়েন, ঠিক আছে, ডিড বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্স, কখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল। হোয়েন ডিড বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্স। এখন কথা হলো তুমি তো মিনিং জানো না, আমি যেমন বলতেছি কখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, তুমি মিনিং জানো না, মিনিং না জানো, প্যাসেজে তো দেওয়া আছে নাকি স্বাধীনতা কখন হয়েছে, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স বিকাম, ওখানে সব লেখা আছে। তো আমার যেটা কাজ থাকবে যে হুবু প্যাসেজ থেকে না লিখে দিয়ে আমার কাজ থাকবে প্রথমে প্রশ্নটা সাজানো। তাহলে বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্স, এই যে কথাটা, এই কথাটাকে হুবু লেখার পরে ইন অথবা টু যে কোনো একটা লেখা, তো আমি লিখলাম ইন। তো কখন হয়েছিল আমি প্যাসেজ থেকে এটা পেয়ে যাবো, প্যাসেজে লেখা আছে 1971, এই যে 1971, উত্তর শেষ। ঠিক আছে, তো এইভাবে ইজিলি তুমি উত্তরগুলো করতে পারো। এখন আসে হাউ দ্বারা, আমি অলরেডি দেখালাম তোমাকে। হাউ দিয়ে প্রশ্নগুলো কী করবা, প্রথমে প্রশ্নকে সাজাবা, তারপর বাই অথবা উইথ লিখবা, তুমি বাই লিখে দিবা, উইথও লিখতে পারো, সমস্যা নেই। দেন প্যাসেজ থেকে উত্তর লিখতে পারবে, প্যাসেজ থেকে দেখে তুমি ইজিলি লিখতে পারবা। আচ্ছা, এখন ধরো হাউ ক্যান এ মডার্ন ম্যান বি সাকসেসড, ঠিক আছে, তো এটাকে আমি জাস্ট সাজা লিখবো। তাহলে আমি কি লিখবো, এ মডার্ন ম্যান বি সাকসেস যা আছে, এ মডার্ন ম্যান বি সাকসেসড লিখলাম। এখান থেকে শুরু করে পর্যন্ত হুবু যা আছে লিখে দিলাম, প্যাসেজটা সাজালাম। সাজানোর পরে বাই অথবা উইথ লিখতে হবে, যেটা তোমার মন চায় একটা লিখে দাও। আমি ধরো বাই, যেমনটা আমি ওইখানে দেখালাম যে বাই লিখলাম। লেখার পরে প্যাসেজ থেকে উত্তর লিখতে হবে। এখন কথা হলো হাউ, কিভাবে এই বিষয়টা সাকসেস হবে, তো প্যাসেজ থেকে বাকি অংশ তোমাকে অবশ্যই ওখান থেকে দেখে লিখতে হবে। যেমনটা আমি তোমাকে এখানে লিখে দেখালাম,
যেমনটা আমি তোমাকে দেখাই। তো এখানে ছিল, আচ্ছা এখানে কয়েকটা জিনিস এক্সট্রা আছে, আমি এটা ডিলিট করে দিচ্ছি, বারবার ডিস্টার্ব হচ্ছে এই জিনিসটাতে। আচ্ছা এটা না, ওকে আচ্ছা এটা বারবার আসার কারণে ডিস্টার্ব হচ্ছে, ঠিক আছে আমি এটা করে দিচ্ছি। এবার আসি, তো দেখো যেমনটা এখানে দেখা, এখানে তো হ্যাঁ, তো এখানে ছিল এই যে হাউ দ্বারা প্রশ্ন ছিল। প্রথমে প্রশ্নকে সাজাইছি, তারপর একটা বাই লিখছি, তারপর আমি কি এই লাইনটাকে হুবহু খুঁজে প্যাসেজ থেকে হুবহু উত্তর লিখে দিছি, উত্তর শেষ। তো এভাবে যদি উত্তর করো তুমি এখান থেকে কিন্তু ইজিলি মার্কটা পেয়ে যাবা। তো তোমাকে অবশ্যই ভালো করে খেয়াল করে এই জিনিসগুলো পড়তে হবে। এখন ধরো হোয়াট দিয়ে প্রশ্ন করলে দুইভাবে উত্তর করা যায়, হোয়াট দেওয়ার প্রশ্ন করলে দুইভাবে করতে পারবা। এখন কথা কেমনে, প্রথমে প্রশ্ন সাজালে প্যাসেজ থেকে সরাসরি উত্তর লিখলা, অথবা প্রথমে তুমি প্রশ্ন সরাসরি উত্তর লিখলা, তারপর তুমি প্যাসেজ সাজালা বা প্রশ্ন সাজালা, যে কোনোভাবে উত্তর করা যায়। যেমন এখানে আছে হোয়াট ডাজ দ্য রাইটার মিনস, মানে হলো তোমার রাইটারের মিনস কি। আমি এভাবে প্রথমে প্যাসেজটা সাজাতে পারি, দ্য রাইটার মিনস, দ্য রাইটার মিনস প্যাসেজ থেকে উত্তর লিখে দিলাম। অথবা আমি এভাবেও লিখতে পারি, ঠিক আছে, প্রথমে উত্তরটা লিখলাম, তারপর লিখলাম দ্য রাইটার মিনস। তো দুইভাবে উত্তর করা যায় হোয়াট দ্বারা, সেক্ষেত্রে আমি প্রথমটা উত্তর প্রেফার বেশি করি। তো এই তো বিষয়, এই যে টেকনিকগুলো দেখালাম, এই টেকনিকগুলোর সাহায্যে যদি তুমি উত্তর করো, তোমাকে এখান থেকে প্রত্যেকটা প্রশ্নে 2 পাবা, 5টা প্রশ্নে 10 মার্ক, এখান থেকে তুমি 10 মার্ক খুব ইজিলি অর্জন করতে পারবা। এরপর আসি 3 নাম্বার প্রশ্নে হলো 10 মার্ক। আচ্ছা এটা 4 নাম্বার না, হয় এটা 4 নাম্বার 5 নাম্বার দেওয়া আছে। আচ্ছা 3 নাম্বার হয়তো শেষের দিকে দেওয়া আছে, মেনলি 3 নাম্বারও টেকনিক দিয়ে হবে, সমস্যা নেই। সব কিছু আমরা এখানে প্রত্যেকটা পয়েন্ট টেকনিক্যালি দেখা দেবো। আর যেমনটা বললাম যে এইগুলোর যে পিডিএফ ফাইল আছে, তারপর আমাদের বাকি যে ক্লাসের পিডিএফ ফাইল আছে, এবং সামনে যে পিডিএফগুলো আসবে, সবগুলো জিনিসের তোমরা খুব ফ্রিতে, মানে একবারে সম্পূর্ণ ফ্রিতে, তোমার বিন্দু মাইশে 1 টাকা লাগবে না, সম্পূর্ণ কিছু ফ্রিতে পেয়ে যাবা। এই ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেখো তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, যেখানে ইতিমধ্যে অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। তোমরা যুক্ত হয়ে খুব সহজভাবে সেখানে ডাউনলোড দিতে পারবা। আর যেহেতু এটা একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল, কারণ তোমাদের নিজের মধ্যে টেক্সট করতে দিলে অনেকে বিরক্ত হয়ে যায়, তাই এটা শুধুমাত্র আমরা তোমাদের যে পিডিএফগুলো দিব তোমরা শুধু ডাউনলোড করার জন্য এটা খোলা হয়েছে। তোমরা চাইলে খুব সহজেই যুক্ত হতে পারবে, এবং যুক্ত হয়ে তোমরা কিন্তু সেখান থেকে নিতে পারবা। অনেকে আমাকে মেসেজ করো ভাইয়া যুক্ত করে দেন, আসলে এটা কোনো গ্রুপ না যে তোমাকে আমি আলাদাভাবে যুক্ত করে দেবো, এটা যেহেতু চ্যানেল তোমাকে লিঙ্কের মাধ্যমে যুক্ত হতে হবে, ঠিক আছে? ওকে, তো গেল বিষয়টা। তো 4 আর 5 আসি, এখানে অনেকটা একটু ডাউট আছে। এখানে তো কত মাস 5, এখানে হলো 10, এই 5-এ 5ই দিয়ে দিব একবারে 100%, এই 5-এ 5 পাবা। এবং এই 10% এই যে সামারি রেটিং, যেটা তোমরা একবারে ভুলভাল কি লেখো আল্লাহ জানে, এই যে সামারি রেটিং লেখার নিয়ম কি, স্টোরি কি, সম্পূর্ণ নতুন। মানে তোমার মানে এই ক্লাসের পূর্বে এখন পর্যন্ত ইউটিউবের লাইভে, একবারে গ্যারান্টি ইউটিউবের লাইভে এখন পর্যন্ত এই ফরম্যাট কেউ দেয়নি। সব মানে পুরাতন সেই 2001 সালে যে ফরম্যাট আছে সব ওটাই ইউজ করে, ম্যাক্সিমাম লোক ফরম্যাট ইউজ করতে নাই বলে। বাট আমি তোমাদের জন্য এমন ফরম্যাট নিয়েছি, যেহেতু আমাদের স্পেশাল ক্লাস এটা, এই ফরম্যাটের মাধ্যমে তুমি যদি লেখো এখানে 100% শিক্ষক মার্ক দিবেন। এবং তুমি নিজে এখানে আমি এই যে বাংলা সহ লিখে দিছি, বাংলা সহ, ঠিক আছে, বাংলা সহ লিখে দিছি। এবং তুমি নিজে মিলায় দেখবা যে তোমার সাথে তোমার যে সামারি লিখছো তুমি, সেটা আসলে ঠিক হয়েছে কিনা। কারণ শিক্ষক কি দেখবেন যে তুমি নতুনত্ব কিভাবে লিখছো, কিভাবে সে জায়গায় তুমি মার্ক পাইছো, তাই না? এখানে শিক্ষক দেখে যদি তোমরা কি করো, সামারি রাইটিং তোমরা কিভাবে লেখো, তোমরা এইখান থেকে একটা লাইন তুলবা। তো কারেন্ট চলে গেছিলো, তো চলো আমি যে বিষয়টা তোমাদের নিয়ে কথা বলছিলাম, যে তোমরা সামারি রাইটিং লেখো কীভাবে, এইখান থেকে তোমরা কিছু লাইন তুলে দাও, মাঝখান থেকে কিছু লাইন তুলে দাও, মানে এমনভাবে সাজাও যে এখানে যা লেখা আছে হুবহু তোমরা তাই লেখো। জাস্ট কী করো যে ওই জায়গা থেকে এলোমেলো লাইনগুলোকে সাজিয়ে দাও। কোনো তো এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট থাকে যে ফার্স্ট কিছু লাইন লিখতে লিখতে আরেকটা লাইনের দিয়ে অ্যাড করে দেয়। তো এইভাবে তোমরা সামারি রাইটিং লেখো, যার কারণে এই জায়গায় শিক্ষক 10 মার্কে তোমাকে কীভাবে মার্ক দেবে, শিক্ষকরা অনেক দয়াশীল হওয়ার কারণে তোমরা এখানে অন্তত 5 মার্কটা পাও। কিন্তু আমি এই যে এই ফরম্যাট তোমাদের দিয়েছি, যেটা টপ লেভেলের, ঠিক আছে, এখানে লিখলে তোমাকে 10-এ 10 মার্ক দিবে শিক্ষক, 100% থাকো, মিনিং তো রয়েছে। ওকে, তো এবার আগে আমি কেন মার্ক দিবে তার আগে আরেকটা বিষয়, আমি সামারি রাইটিংয়ে আসার আগে আমি আসবো 4 নাম্বার প্রশ্নে, ঠিক আছে? তো 4 নাম্বার প্রশ্নে যে কেন 4 নাম্বার কীভাবে উত্তর করবে, এই 4 নাম্বার এই প্রশ্নটা যেটা আছে যে কমপ্লিট দ্য টেবিল বিলো উইথ ইনফরমেশন দ্য প্যাসেজ, এখান থেকে 5-এর মধ্যে 5 মার্কই পাবা। তো এটার জন্য একটা বিষয় বুঝতে হয় তোমাকে। যেমন এখানে লেখা আছে হু এবং হোয়াট, হু আর হোয়াটের বাংলা কি। হু বা হোয়াট এই কথাটির বাংলা হলো কে বা কি। এই কথাটির জায়গায় যদি গ্যাপ থাকে, যেমনটা এখানে একটা 5 নাম্বার একটা গ্যাপ দেওয়া আছে এখানে, ঠিক আছে, হু বা হোয়াটের অর্থ হইলো যে যেই জায়গায় মানে ওই লাইনের শুরুতে যেই লোক থাকবে তার নাম লিখতে হবে, ওই লাইনের শুরুতে যে থাকবে তার নাম লিখতে হবে।
যেমন এখানে দেখো এই জায়গায় এই যে 5 নম্বর যে গ্যাপটা আছে এখানে কিন্তু গ্যাপটা দেওয়া আছে, তাই না? এখানে বলা হয়েছে কি তোমার 1953 সালের বলে একটা কথা বলছে, তো আমি 1953 আমার প্যাসেজে খুঁজবো যে 1953 কোথায় আছে, ঠিক আছে? তো এখানে তুমি যদি খেয়াল করো 1953 সাল, তাই তো? 1953 সাল, এই যে 1953 সাল এখানে। এখন 1953 সালের প্রথমে আসো, কি বলা হয়েছে? ওয়াজ পাবলিশ, এই দেখো ওয়াজ পাবলিশ, এর প্রথমে হলো ইট, এর প্রথমে কি রয়েছে? ইট। ইট বলতে কি বোঝানো হচ্ছে? ইট বলতে বোঝানো হচ্ছে এই যে তোমার কি বাঙালি লিটারেচার। ইট বলতে কি বোঝানো হচ্ছে? বাঙালি লিটারেচার। এখন কেউ যদি এখানে লেখে ইট 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 ওয়াজ পাবলিশ ইন এত, আংশিক উত্তর সঠিক। বাট কেউ যদি লেখে বাঙালি লিটারেচার, বাঙালি লিটারেচার, এটা যদি লেখে বাঙালি লিটারেচার ওয়াজ কম্পোজড, মানে উত্তর হয়ে গেল। মানে কথা হলো যখন ওই জায়গাটা থাকবে, মানে হু বা হোয়াট, এর অর্থ হলো ওই যে লাইনটা থাকবে ওই লাইনের শুরুতে, এই লাইনের শুরুতে যেই ওয়ার্ডটা পাবে সেই ওয়ার্ডটা তোমাকে এখানে লিখে দিতে হবে, উত্তর সঠিক। তারপর আসো ইভেন্ট বা অ্যাক্টিভিটিস। ইভেন্ট বা অ্যাক্টিভিটিসের বলতে বোঝানো হয় এই যে প্রথম যে ওয়ার্ডটা আছে, মানে যে নামটা আছে, এই নামের পরে যে ভার্বটা থাকে এখানে সেই ভার্বটা লিখে দিতে হবে, ঠিক আছে? এখানে যেমন দেখো ওয়াজ পাবলিশ, এটা একটা কিন্তু ভার্ব, যেমনটা এখানে ছিল ওয়াজ পাবলিশ ভাস, তাহলে সাবজেক্ট ভার্ব এটা বাকি অংশ, তাহলে এখানে আমাকে সাবজেক্ট লিখতে হয় বা প্রথমটা লিখতে হয়। ইভেন্ট বা অ্যাক্টিভিটিস বলতে আমাকে বোঝানো হয় ভার্ব লিখতে হয়, যেমনটা এখানে লিখবো আমি। এখানে দেখো 1 নম্বর গ্যাপে আছে। তো এখানে বলেছে ডক্টর মোহাম্মদ কত সালে গেছে? 1904 সাল। এখন আমি আমার প্যাসেজ থেকে 1904 খুঁজবো। দেখো এই যে 1904 সাল, এই 1904 সালের আমাকে এখানে তো গ্যাপ নাই, গ্যাপটা আছে এখানে। তো আমি যেমনটা বললাম যে প্রথমে গ্যাপ থাকলে প্রথম লাইনের শুরুতে প্রথম ওয়ার্ড লিখতে হয়, তার মানে এখানে এসে কী লিখতে হবে? লাইনের শুরুতে দ্বিতীয় ওয়ার্ড লিখতে হবে। তাহলে দেখো আমার 1953 লাইনের শুরু হলো এখানে, কারণ এখানে একটা ফুল স্টপ আছে, তার মানে লাইনের শুরু এখানে। এইটা আমার প্রথম ওয়ার্ড, এটা বাদ, তাহলে আমার দ্বিতীয় ওয়ার্ড কি? পাস্ট। দ্বিতীয় ওয়ার্ড কি আমার? পাস্টকে তুমি চাইলে হিজ এই যে বাকিটুকু লিখতে পারো এক্সামিনেশন পর্যন্ত, বাট না লিখলেও চলবে, তুমি চাইলে পাস্ট এ পর্যন্ত আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, পাস্ট তোমার কী লেখা আছে? পাস্ট হিজ। তো এখানে ওরকম কিছু লেখা নেই, অ্যাওয়ার্ড ডক্টরস এই আছে, জাস্ট পাস্ট কি পাস করছে সে, এখানে জাস্ট ওই জিনিসটা হিজ ইলেটারি এক্সামিনেশন। তো এই কথাটা লিখে দিবা পাস হিজ এক্সামিনেশন আর কি, ঠিক আছে? এই পুরাটাই এখান থেকে এই পর্যন্ত পুরোটা লিখে দিবা, তাহলে এটার কিন্তু উত্তর হয়ে গেল। আচ্ছা, তার পরবর্তী আসে, তো এখানে বলা হয়েছে টাইম। তো আশা করি এখানে বুঝতে পারছো, এই জায়গায় গ্যাপ থাকলে প্রথমটা লিখবা, এই জায়গায় গ্যাপ থাকলে 2 নম্বরটা লিখবা বা ভার্বটা লিখবা। টাইম অ্যান্ড হোয়েন এর অর্থ হলো তোমাকে এখানে সময় লিখতে হবে, সাল তারিখ এরকম কিছু একটা এখানে তোমাকে লিখতে হবে। যদি এখানে এরকম কোনো গ্যাপ নাই, না হলে দেখাই দিতাম। সাপোজ ধরো এইটা এখানে লেখা আছে হি, ঠিক আছে? এখানে লেখা আছে তোমার ধরো এটা, এই যে হিয়ার পর যেটা আছে হি, এখানে লেখছে ব্রিট, এখানে লেখছে কি? ব্রিট, অ্যান্ড ব্রিট লেখছে, তারপরে এখানে সাল লেখছে। এখন সালটা কত তো? এটা, এই সালটা এখানে লিখে দিতাম, এটা হতো। বাট এখানে যত নাই এটা দেখাতে পারলাম না। তো এখানে প্লেজার হয়ার মানে তোমাকে এখানে জায়গার নাম লিখতে হবে, কোন জায়গায় ওই ঘটনা ঘটছে সেরকম। তো এখানে দেখো এরকম বেশ কিছু এক্সাম্পল আছে, যেমন এখানে একটা আছে, এখানে একটা আছে, 2টা আছে। তো 3 নাম্বারটা পূরণ করতে হবে। তো এই গ্যাপটা কোথায় খুঁজে পাবো? আমি সালটা খুঁজবো, কত? 1921 সাল। আচ্ছা, 1921 সাল কোথায় আছে? এই যে 1921 সাল। এখান থেকে তোমাকে কি নিতে হবে? প্লেস অ্যান্ড হোয়ার মানে কি? জায়গার নাম। এখান থেকে তোমাকে জায়গার নাম নিতে হবে। তো লাইনের শুরুতে কি বলছে? হি লেটার জয়েন দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা ইন এত। সে কোথায় জয়েন করছে? ইউনিভার্সিটি অফ ঢাকাতে। কোথায়? ইউনিভার্সিটি অফ ঢাকা। তাহলে এখানে উত্তরটা করবা কি? ইউনিভার্সিটি অফ ঢাকা। শেষ। তো এটা উত্তর করলে তোমার উত্তর কিন্তু হয়ে গেল। আচ্ছা, তারপরে এখানে আসো 4 নাম্বারটা। এখানে কত? 1928। আচ্ছা, 1928 কোথায় আছে? এই যে 1928। 1928 জায়গার নামটা কি? এই জায়গার নাম কি? দেখো এখানে লেখা আছে যে শুরুতে যদি আমি আসি, হি ওয়াজ অ্যাওয়ার্ড দ্য ডক্টর ডিগ্রি ফ্রম দ্য, এখানে লেখা আছে সুবর্ণ, তোমার কি? সর্বর্ণী ইউনিভার্সিটি প্যারিস। তো এই যে সর্বর্ণী ইউনিভার্সিটি অফ প্যারিস, এটা কিন্তু ওই জায়গার নাম। তো এখানে ওই জায়গার নামটা লিখে দিবা, উত্তর শেষ। তো এই যে তোমাকে যে জিনিসটা বুঝলাম, হু বা মানে প্রথম ওয়ার্ডটা লিখতে হবে ওই লাইনের প্রথম। ইভেন্ট বা অ্যাক্টিভিটিস বলতে 2 নম্বর ওয়ার্ড থেকে বা ভার্বটা লিখতে হবে। আর টাইম অ্যান্ড হোয়েন বলতে সময়, সেই সালটা লিখতে হবে। প্লেজার হওয়ার বলতে জায়গা নাম লিখতে হবে। তো এইভাবে তোমাকে লিখলে তুমি এখানে দেখো তো যেই উত্তরটা করলাম, এইভাবে তুমি উত্তর করতে পারবা কিনা? অবশ্যই এখানে তুমি খুব সহজভাবে উত্তর করতে পারবা এবং এখানে ফুল মার্ক পাবা, 5-এ 5। মানে এখানে 100% গ্যারান্টি 5-এ 5 পাবা। আর একটা কথা বলি, ইউটিউব জগতে তোমরা অনেক ক্লাস দেখছো, অনেক
অনেকে আমার সাথে হয়তো পরিচিত আগে থেকে আসো, বাট আমাকে চেনো না। এর একটা কারণ হলো গত বছর যখন 25 সালে আমরা কিন্তু 25 সালে লাইভ নিয়েছি, কিন্তু তখন আমার কাছে এই বোর্ডটা ছিল না, এবং আমি কিন্তু নর্মাল বোর্ডেও ক্লাসগুলো নিই নি, তখন আমি আমার কম্পিউটার যে স্ক্যান সেখানে কিন্তু ক্লাস নিয়েছি, যার কারণে অনেকের কাছে আমার মুখটা হয়তো বা নতুন মনে হচ্ছে। কিন্তু আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি না, পুরো ইউটিউবকে চ্যালেঞ্জ দিচ্ছি যে আমার এই যে ভিডিওটা, এই যে ক্লাসটা, এই ক্লাসের উপরে ইউটিউবের লাইভে কোনো ক্লাস নেই। সর্বোচ্চ ক্লাস এটা, যেখানে তোমাকে অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ জিনিস শেখাচ্ছে, সর্বোচ্চ টেকনিক। এই সেম ক্লাস আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে আছে, যেখানে প্রায় 1 মিলিয়ন প্লাস ভিউ আছে, ঠিক আছে? তো তোমরা ওই ক্লাসটাও দেখতে পারো, ঠিক আছে? তো এটা গেল। এবার আসো, আমি সবার আগে চ্যালেঞ্জ দেবো এই জায়গায়, ভুলভাল যত কিছু লেখো তোমরা সামারি লেখায়। সামারি লেখে কী লেখো আল্লাহ জানে, কিছু ইয়ে আছে, আমি কাউকে ছোট করবো না, বাট নিয়ম হইলো সামারি আমরা এমনভাবে লিখতে পারবো না যেভাবে না লিখলে শিক্ষক মার্ক দেবে। সামারি তুমি নিজের ভাষায় লিখতে পারবা, কিন্তু ওই লাইনগুলোকে সাজিয়ে লিখতে হবে। তো কীভাবে লিখবে? একটা সামারি রাইটিংগুলো কী দিয়ে আসে, যেমন এই যে সামারি রাইটিংটা, এই যে 5 নম্বর প্রশ্নটা 10 মার্কে, রাইট এ সামারি ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ড। তোমার নিজস্ব ওয়ার্ড, এর জন্য তুমি বানিয়ে লিখতে পারো, তোমার নিজস্ব ওয়ার্ড ব্যবহার করে তোমাকে এই প্যাসেজ থেকে একটা সামারি লিখতে হবে। সামারিটা কার সম্পর্কে আসছে? এখানে যদি আমি পড়ি, এখানে যদি পড়ো, তুমি যদি দেখো লেখা আছে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে এই সামারিটা আছে, বেশ কিছু বিবরণ আছে। তো তুমি যদি ভালো করে দেখো, এই যে সামারি রাইটিং যেটা আসে, এটা কারো না কারো জীবনে নিয়ে আসে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, রবার্ট বর্নস, তারপর স্টিফেন হকিংস, তো এই যে বিষয়গুলো, এইগুলোর উপরে কিন্তু তারা আসে। তো এইগুলো লেখার টেকনিকটা কি? আমরা ভুলভাল ফরম্যাট শিখবো না, ঠিক আছে? আমরা লিখবো কীভাবে? আমরা প্রথমে একটা টাইটেল লিখবো। টাইটেল কীভাবে লিখবো? দ্য জার্নি অফ, লেখকের নাম, কার বিষয়ে লিখতেছো, মানে যেহেতু এই যে এটা যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যে দ্য জার্নি অফ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ঠিক আছে? তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখলাম, এই যে প্যাসেজটা বা এই জিনিসটা যে লিখছে, কী উপলক্ষে লিখছে? লেখছে হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর জীবনী সম্পর্কে, তাই কি তার জার্নি, এটা হলো তার জীবনের একটা জার্নি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু এখানে আছে, হাইলাইট করতেছি আমরা। তো আমরা এই ট্যাগটা দিয়ে দিব, ঠিক আছে? দ্য জার্নি অফ, তোমার কি ওই লেখকের নাম লিখবা যে প্যাসেজে তোমার এসেছে। আসার পরে তোমার কাজ থাকবে প্রথমেই তার একটা মহৎ কাজ খুঁজবা। দেখবা কোনো যদি একজন বিজ্ঞানীর নাম আসে, আর সে কোনো না কোনো মহৎ জিনিস আবিষ্কার করে, কোনো মানুষের নাম থাকলে সে কোনো মহৎ আবিষ্কার করে থাকে। যেমন এই লাইনগুলো তুমি কোথায় পাবা? দেখো, এটা একটা প্যাসেজ, এইগুলো জিনিস মাঝখানে থাকে যে মহৎ কিছু আবিষ্কার করছে। যেমন এইখানে এই যে তোমার এখানে বলা হয়েছে দ্য ফার্স্ট ওয়ার অ্যারেঞ্জ স্টোরি অফ বাংলা লিটারেচার, মানে বাংলা ইতিহাসে সর্বপ্রথম তিনি আবিষ্কার করছে, ওয়াজ কম্পোজড হিজ অ্যাবাউট পাবলিশ ইন এত। তো এইটা হলো প্রথম তার একটা মহৎ কাজ। তার আর একটা মহৎ কাজ হলো হি ওয়াজ অ্যাওয়ার্ডেড ডক্টর ডিগ্রি ফ্রম। তো দেখো, সে একটা মহৎ কাজ করছে, ডক্টর ডিগ্রি অর্জন করছে, ঠিক আছে? এখানে আরেকটা করছে বাংলা লিটারেচার করছে। তুমি যে কোনো একটাকে নিতে পারো, একটা মহৎ কাজ নিতে হবে, মাঝখান থেকে একটা মহৎ কাজ নিতে হবে। তো এই জিনিসগুলো মাঝখানে থাকে, তুমি সেখানে পেয়ে যাবা। তো এখানে তোমাকে একটা মহৎ কাজ নিতে হবে, যেমন আমি এখানে লিখছি বাংলা লিটারেচার, ঠিক আছে? তারপরে তোমাকে হ্যাজ বিন ইনডেক্স, এখানে যা যা লেখা আছে হুবহু লিখবা, আর বাংলা নিচে লেখা আছে, দেখো আমি তোমাকে মিলিয়ে দেখা দিচ্ছি যে কেন শিক্ষক এই জায়গায় তোমাকে সম্পূর্ণ মার্ক দেবেন, ঠিক আছে? যদিও একটা বিষয় আমি তোমরা খেয়াল করবা, আমি বিএসসি ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, মানে হলো আমি মূলত সায়েন্সের যে সাবজেক্টগুলো সেগুলো সবচেয়ে ভালো পারি, কিন্তু আমাকে তোমরা সবচেয়ে বেশি চেনো হলো ইংলিশের জন্য এবং ইংরেজিতে সবচেয়ে সহজভাবে শেখানোর জন্য। যদি কারো নাম সর্বপ্রথম ইউটিউবে র্যাঙ্কিং করে, সেক্ষেত্রে আমার নাম ইউটিউব কিন্তু তোমাদের র্যাঙ্কিং করে, বা তুমি যদি ইউটিউবে কোনো একটা ভিডিও সার্চ দাও ইংরেজিতে, সেক্ষেত্রে সবার আগে আমার একটা ভিডিও তোমাদের সামনে আসে। তো ইউটিউব কেন আমাদের র্যাঙ্কিং করে? আমরা সবচেয়ে সহজ ভাষায় শিক্ষার্থীদের মনে গিয়ে আমরা তাদেরকে বোঝাতে পারি তাদের মনের মতো করে। তাই এই যে ইউটিউব আছে তারা কিন্তু র্যাঙ্কিং করে। ইউটিউব কিন্তু বিনা কারণে র্যাঙ্ক করে না, তোমাদের কারণে করে, ঠিক আছে? তো আমরাও চেষ্টা করি যেন তোমরা ইজিলি সঠিকভাবে মার্ক পাও, ভুলভাল লিখো না, ঠিক আছে? তো এখানে তোমার এটা গেল। তারপরে তোমার কি লেখকের নাম লিখতে হবে, কোন লেখক সম্পর্কে, তো তার নাম একটা লিখবো। যেমন এখানে ছিল হলো তোমার, আমি যদি দেখো আমি সেম লিখলাম, বাংলা ল্যাঙ্গুয়েজটা বাদ দিয়ে আমি লিটারেচার লিখতে পারতাম। বাংলা লিটারেচার হ্যাজ বিন তোমার কি এনরাইজড মেনি গ্রেট সোল অ্যান্ড, ওর নাম মানে তার কি নাম, ওই নামটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ওই ইয়ের নাম ইজ অন অফ দেম, এর বাংলা কি আসলো? এবার আসো দেখো মেলে কিনা। এখানে বলেছে বাংলা ভাষা, ল্যাঙ্গুয়েজ বাদ দিলাম, বাংলা সাহিত্য অনেক মহান ব্যক্তির দ্বারা সমৃদ্ধ হয়েছে এবং ডক্টর মোহাম্মদুল্লাহ শহীদুল্লাহ তাদের মধ্যে একজন। এখন কথা হলো, এখানে যখন তুমি এই যে লেখাটা চেঞ্জ করে দিবা, তখন এই কাজটা কিন্তু তোমার চেঞ্জ হয়ে যাবে। বাংলা সাহিত্য যেখানে ছিল, এই সাহিত্য লেখাটা কিন্তু তখন চেঞ্জ হয়ে যাবে, কারণ
ওই বিষয়ে অনেক ব্যক্তি থাকেই, অনেক আবিষ্কারক থাকেই, কিন্তু তার মধ্যে হলো এই লোক হলো একজন লোক, ঠিক আছে। তারপরে অন লেখার পরে এই যে এখানে তোমার এখানে লেখা আছে অনের পরে জন্ম তারিখ লিখতে হবে। তুমি যার জীবনে লিখতেছো অবশ্যই তার একটা জন্ম তারিখ আছে। অন জন্ম তারিখ দিস গ্রেট পরিচয়, ওই লোকের একটা পরিচয় অবশ্যই আছে। যেমন আমি এখানে লিখছি অন, এর এখানে জন্ম তারিখ এখানে ছিল জুলাই, তোমার কত, জুলাই 5, জুলাই 10, 88, এটা ওখানে ছিল যে এখানে যদি খেয়াল করে এখানে দেওয়া ছিল, এখানে ছিল তার জন্ম তারিখটা। আমি যদি খেয়াল করি এই যে জুলাই 10, 1886, ঠিক আছে, 24 পরগনা, তো ওয়েস্ট বাঙালিতে সে জন্মগ্রহণ করছে। তো সে জন্মগ্রহণ করছে, এই জন্ম তারিখটা তোমাকে এখান থেকে নিয়ে আসতে হবে। তো আমি নিলাম, নেওয়ার পরে আমি কি লিখবো, তো জন্ম তারিখ দিস গ্রেট, তার পরিচয়, তার একটা পরিচয় আছে দেখো, দিস গ্রেট, তার পরিচয় কি, স্কলার। এখন একজন কবি হলে পয়েট, একজন হইলে তোমার ধরো একজন আবিষ্কারক হলে তোমার কি ডিসকভারার, তারপর বেশ কিছু জিনিস থাকে, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো, এইগুলো তার একটা, পুলিশ হলে পুলিশম্যান, তো হনেস্টটা হলে হনেস্টি, তো তার একটা কিন্তু নির্দিষ্ট নাম বা নির্দিষ্ট পরিচয় থাকে, সেই পরিচয়টা দিতে হবে। দিলাম, দেওয়ার পরে ওয়াজ ব্রন ইন, জন্মস্থান, কোথায় জন্মগ্রহণ করছে, তাহলে ওয়াজ ব্রন ইন, জন্মস্থান কোথায় তার হলো ওয়েস্ট বাংলা, তোমার ইন্ডিয়া। এখানে কিন্তু আরও ছিল 24 পরগনা ছিল, তুমি ওইটাও লিখতে পারতা। যেমন এখানে লেখা ছিল, আমি যদি খেয়াল করি তোমার 24 পরগনা ইস্ট ওয়েস্ট বাংলা ইন্ডিয়া, এই পুরোটুকু কিন্তু আমি চাইলে লিখতে পারতাম। তো পুরোটাও লিখতে পারো, এখানে শর্টকাট আমি যেভাবে লিখছি শর্টকাট তুমি এভাবে শর্টকাট লিখতে পারো, যে কি ওয়াজ ব্রন এই, তারপর তোমার ওই জায়গাটাকে তুমি নাম লিখে দিলাম, আচ্ছা নাম শেষ। তারপরে আফটার দ্য কমপ্লিট প্রথম ডিগ্রি, তার একটা প্রথম ডিগ্রি, এখানে দেখো যেহেতু তার জীবনী থাকে, তার ডিগ্রি নিয়ে দেখবে সব লেখকের সম্পর্কে, সে কত সালে এসএসসি, কত সালে এইচএসসি পাস করছে, কখন ম্যাজিস্ট্রেট করছে, এই লেখাগুলো কিন্তু থাকে সেন্টেন্সের মাঝখানে। তো এইখান থেকে তোমাকে ছোটো ছোটো কিছু জিনিস লিখে দিতে হবে, ঠিক আছে। আফটার কমপ্লিটিং কি, প্রথম একটা ডিগ্রি লিখতে হবে, সে প্রথম কি ডিগ্রি, তো আমি ওখানে দেখলাম যে এখানে এমএ ডিগ্রি সম্পর্কে একটা কথা বলা হয়েছে, তাই আমি লিখছি আফটার কমপ্লিটিং এমএ ডিগ্রি। তারপরে হি ইনভেস্ট অ্যাডোর্থ 2-4 ইয়ার্স, এখন ডিপেন্ড করে 2 লিখবো না 4 ইয়ার্স লিখবো। যেমন এমএ ডিগ্রি হলো মাস্টার্স ডিগ্রি, এরপরে যদি কোনো কিছু করো সেটা হলো 2 ইয়ার্স হয়, 2 বছর, ঠিক আছে। ব্যাচেলর অফ, এখানে হলো ব্যাচেলর অফ ল ডিগ্রি, ব্যাচেলর অফ ল ডিগ্রি কত হয়, 2 বছর। এখন ধরো তুমি এখানে লেখলে হলো বিবিএ, বিবিএর পর যদি এমএ লেখো তখন এখানে হয় হলো 2 ইয়ার্স। এখন এখানে তুমি লিখলে এইচএসসি মানে তোমার এইচএসসি পরীক্ষা যেটা, তারপরে কত বছর হয়, 4 বছর, সেক্ষেত্রে 4 ইয়ার্স হয়, ঠিক আছে। তো এইটা তোমাকে একটু কাউন্টিং করে লিখে দিতে হবে। তো লিখলাম 4 ইয়ার্স ইন অপটিং অ্যান্ড সেকেন্ড ডিগ্রি। এরপর এখন এমএ ডিগ্রির পর সে অর্জন করছে কি ডিগ্রি, দেখো এখানে কিন্তু ইজিলি সব লেখা থাকে। এখানে যদি খেয়াল করে কোথা থেকে লিখলাম আমি জিনিসটা, এমএ ডিগ্রি, আচ্ছা। এখানে ছিল সে বিএ ডিগ্রি অর্জন করছে 6 লেটার পরে, হি টু কমপ্লিট এই যে এমএ ডিগ্রির পরে সে যে 2 বছর পরে ব্যাচেলর অফ ল ডিগ্রি অর্জন করছে। আমি এখানে মুছে একটু ভালো করে মুছে দিচ্ছি যেন তুমি বুঝতে পারো, আচ্ছা। এই দেখো 2 বছর পরে কি করছে সে, ব্যাচেলর অফ ল ডিগ্রি। তো এই ডিগ্রিগুলো এখানেই দেওয়া থাকে, তুমি যে কোনো প্যাসেজ থেকে খুব ইজিলি পেয়ে যাবা, ঠিক আছে। ওকে, তো ফুল স্টপ, এ হলো আমার ফুল স্টপ, ব্যাচেলর অফ ডিগ্রি, এই যে ফুল স্টপ। তো আমার এই পর্যন্ত শেষ হয়ে গেল। ওকে, তারপরে হি কি কাজ করত এবং কোথায় করত, সে অবশ্যই যদি একজন, যেমন ইনি একজন হলো স্কলার, সে একজন হলো স্কলার বা সাহিত্যিক, তো তার নাম হলো স্কলার। কেউ থাকে ম্যাজিস্ট্রেট কোথায় করে, কেউ থাকে টিচার, সে কোথায় টিচিং করে। তো দেখো ইনার জীবনে কি কাজ করতো ইনি, আমি যদি আসি, তো এটা ছিল, আমি এই পর্যন্ত আসলাম। তারপরে বলা হয়েছে হি লেটার জয়েন্ট, সে একটা জয়েন করছে ইউনিভার্সিটি অফ ঢাকা, ঢাকায় জয়েন করছে অ্যাজ এ প্রফেসর অফ সাতক্ষীরা অ্যান্ড বাঙালি। তাহলে প্রফেসর হিসাবে মানে সে শিক্ষা দিত, সে কী করতো, শিখাইতো, যেহেতু প্রফেসর তো সে শিক্ষা দিত, তাহলে তার কাজকে সে শিখাইতো। দেখো আমি এখানে তাই লিখছি, যদি আমি দেখো হি টিচ টকের, এটা তো কোথায়, সাতক্ষীরা, অ্যান্ড কি শিখাইতো, এখানে বলা হয়েছে কোথায় করতো কাজটা করতে হলো বাংলা ইন ইউনিভার্সিটি অফ ঢাকা, তিনি এই জায়গায় করতো। হি টিচার হলো পাস্ট ফর্ম টুকড, হি টুকড সাতক্ষীরা অ্যান্ড বাংলা ইন দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, সে ঢাকায় সে কী কাজ করতো, শিক্ষা দিত, এবং কোথায় দিত, সে ঢাকাতে দিত, ঢাকা ইউনিভার্সিটিতে। হি কম্পোজ দ্য ফার্স্ট ওয়েল অ্যারেঞ্জ, সে সর্বপ্রথম তার একটা রচনা অথবা তার আবিষ্কার, যে কোনো একটা কবি থাকলে তার সর্বপ্রথম তিনি, যেমন হলো কেউ আছে গীতাঞ্জলি রচনা করেছেন, তো সর্বপ্রথম তিনি কোনো না কোনো জিনিস রচনা করছে বা কিছু না কিছু আবিষ্কার করছে, সেই জিনিসটা তোমাকে প্রথমে লিখতে হবে। তাহলে এখানে লেখা হয়েছে কি, দেখো হি কম্পোজড দ্য ফার্স্ট ওয়েল অ্যারেঞ্জ, তো সে সর্বপ্রথম কী করছে, আমি যদি এই লাইনটা খুঁজি এখানে আমরা দেখবো এই যে ফার্স্ট ছিল, যে হি ফার্স্ট ওয়েল অ্যারেঞ্জ বাংলা লিটারেচার, সে সর্বপ্রথম কী করছে,
বাংলা সাহিত্য লিখছে। তো এখানে আমরা সেই জিনিসটা লিখছি, এই যে হিস্টোরি অফ দ্য বাংলা লিটারেচার, ঠিক আছে, যার নাম ছিল বাংলা সাতক্ষীরার কথা, ওখানে ওই জিনিসটা লেখা ছিল, ওখান থেকে লিখে দিলাম। তো রচনা বা তার নামটা তোমাকে লিখে দিতে হবে যে কী আবিষ্কার করছে এবং তার নাম কি। তারপর হি রিমাইন্ড, সে জায়গার নাম। রিমাইন্ড বলতে বোঝানো হচ্ছে সে আসলে তার যে অবসর সময় বা শেষ জীবন যেটা আছে সেই শেষ জীবনটা কোথায় কাটাইছে, ঠিক আছে। তাহলে হি রিমাইন্ড তার সর্বশেষ সময় বা মৃত্যুর আগ পর্যন্ত যে জায়গাটা, সেই জায়গার নাম হলো, ইনি যদি কথা বলি ইনাসিল হলো টার্মিনাল, টার্মিনালের সে কাটাইছে। হি রিমাইন্ড টার্মিনাল কাটাইছে ফর দ্য লাস্ট 2.5 years এগো। এটা ডিপেন্ড করে 2 বছর না কত বছর, ওটা লিখে দিবা, ঠিক আছে। তো এখানে দেখো সেটা আছে অফ দ্য 2.5 years এগো হিজ লাইফ, তার জীবনের 2 থেকে হাফ বছর, 2 থেকে আড়াই বছর সে টার্মিনালে কী করছে, সময় কাটিয়েছে। দিস তোমার পলিমেথ ডাইট ইন, তোমার জায়গার নাম মানে কোথায় মৃত্যুবরণ করছে ওই জায়গার নাম লিখবা, অ্যান্ড জন্ম তারিখ মানে মৃত্যু তারিখ লিখবা। তো এখানে দেখো হি পলিম্যাথ ডেট ইন ঢাকা অন জুলাই এত তারিখ, এগুলো সব কিন্তু প্রশ্ন ছিল। এবার আসো দেখো মিনিংয়ে আসো। বাংলা সাহিত্য অনেক মহান ব্যক্তি দ্বারা সমৃদ্ধ হয়েছে এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাদের মধ্যে একজন। 1885 সালের 10 জুলাই এই মহান ব্যক্তি পণ্ডিত্য পশ্চিমবঙ্গে ভারতে জন্মগ্রহণ করেন। MA সম্পূর্ণ করার পরে তিনি আরও 2 বছর ব্যয় করে ব্যাচেলর অফ ল ফ্লো ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি এবং বাংলা শিক্ষাগত করেছেন। তিনি বাংলা সাহিত্যের কথা নামে এক সুসংগঠিত বাংলা সাহিত্যের ইতিহাস রচনা করেন। জীবনের শেষ অর্ধ বছর তিনি শেষমেশ অসুস্থ অবস্থায় কাটিয়েছেন। এই অবস্থায় এই বহুমুখী প্রতিভার ব্যক্তি এত সালে তোমার কি করে মৃত্যুবরণ করে। তো এটার পলিমাথ হলো তোমার কি বহুমতি বা অনেক তোমার হলো বিখ্যাত একজন ব্যক্তি আর কি, প্রতিভার ব্যক্তি। তো এইভাবে যদি লেখো দেখো তোমাকে মার্ক দিবে না শিক্ষক। তো ওই ভুলভাল জিনিস না শিখে অন্তত ঠিকঠাক শিখা অন্তত কাজে লাগে। ওকে, তো এটা গেল। এরপরে কি, চলো দেখি এরপরে কি। এটা বারবার চেঞ্জ হয়ে যায় কেন? আচ্ছা, আশা করি এইটা পড়ার পরে অনেকে বলে ডায়লগের ভাইয়া গুড সাইড দেন, ভাইয়া ডায়লগের ব্যাড সাইড দেন। তো দুইটা মিনিমাম যদি দুইটা দরকার হয় না, তার মানে দুইটা ফরম্যাট মুখস্থ করতে হয়। কিন্তু আজকের এই ক্লাসে শুধু একটা ফরম্যাটের মাধ্যমে গুড সাইড, ব্যাড সাইড, আরও যদি কোনো সাইড থাকে সব সাইড হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি। তার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের সবার সাথে। যারা এখন পর্যন্ত আমাদের ইংরাজির ফাইনাল সাজেশন শিট এবং ইংরাজি সেকেন্ড পেপারের ফাইনাল সাজেশন শিট, যেখান থেকে হুবহু 70 থেকে 80% প্রশ্ন একবারে হুবহু কমন পাবা, এই পিডিএফটা এখন পর্যন্ত তোমরা সংগ্রহ করতে পারোনি, তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন অ্যান্ড ফার্স্ট কমেন্টে দেখো একটা ফেসবুক প্রাইভেট গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। এই ফেসবুক প্রাইভেট গ্রুপের যদিও নামটা হলো এইচএসসি লেখা আছে, এই গ্রুপে আসলে অ্যাকচুয়ালি তোমাদের জন্য যুক্ত করব যে তোমাদের যে এইচএসসি লেভেলটা আছে সেই জন্য আমরা আসলে এই গ্রুপটা খুলেছি। এখানে তোমাদেরকে পরবর্তীতে আমরা লাইভ ক্লাস দেবো। বর্তমানে এখানে যে কাজটা করব, এই ফেসবুক প্রাইভেট গ্রুপে তোমাদেরকে আমরা সুপার সাজেশন পিডিএফের যে লিঙ্কগুলো আছে, ঠিক আছে, এই লিঙ্কগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে এই লিঙ্কের মাধ্যমে তুমি খুব সহজে ডাউনলোড দিয়ে খুব সহজভাবে এগুলো পড়তে পারবা এবং এগুলো পড়লে 70 থেকে 80% প্রশ্ন হুবহু কমন পাবা। তোমরা যারা এখন পর্যন্ত ডাউনলোড দিতে পারোনি, এই ভিডিও ডেসক্রিপশন থেকে অথবা ফার্স্ট কমেন্ট থেকে ডাউনলোড দিয়ে নাও, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি আমাদের মেন যে ভিডিও, সেটা হলো তোমাদের ডায়লগ, ঠিক আছে। তো আমাদের ডায়লগ আমরা আর মুখস্থ করবো না, ঠিক আছে, আর মুখস্থ নয়, একটি ডায়লগ ফরম্যাট দিয়েই সবগুলো ডায়লগ লিখো। শিক্ষক এখানে 15তে 15 দিতে বাধ্য থাকবেন, পাশাপাশি 100% নিশ্চিত থাকো। ওকে, ডায়লগে আমাদের প্রথমে যে কাজটা করতে হয়, ডায়লগ যখন থাকে দুজন ব্যক্তির মধ্যে থাকে, হয় একটা তুমি আর একটা হলো তোমার বন্ধু, তুমি অথবা তোমার কোনো সিস্টার, কাজিন, এরকম কিছু একটা, দুজন থাকবে অবশ্যই। শিক্ষক স্টুডেন্ট দেখবা সবসময় একটা ডায়লগ দুজনের মধ্যে হয়ে থাকে। কথোপকথন কি, আমি যেমন কথা বলছি কার সাথে বলছি, তোমার সাথে বলতেছি। তো এই যে দুজন মিনিমাম কথা বলার জন্য আমাদের দুজন লাগে। তো আমাদের ডায়লগ লেখার শুরুতেই যে কাজটা করতে হবে, এইখানে আমাদের 1 মার্ক, এইটাতেই 1 মার্ক। প্রথমে আমাদের লিখতে হবে এ ডায়লগ বিটুইন, ঠিক আছে, তোমার নাম অ্যান্ড তোমার বন্ধুর যে নাম সেই নামটা অ্যাবাউট টপিক। টপিকটা কি, এই যে এখানে যে টপিকটা লিখলাম, টপিকটা হলো ডায়লগটা কোন সম্পর্কে আসছে, ঠিক আছে। ধরো ওখানে লেখাই থাকবে নাও রাইটেড ডায়লগ অ্যাবাউট তোমার কি ফিজিক্যাল এক্সারসাইজ, রিডিং নিউজ পেপার, তারপর আরও যে ডায়লগগুলো থাকে, ঠিক আছে, এরকম কিন্তু অনেক ডায়লগ থাকবে। এখন তোমার কাজ কি থাকবে, ধরো আমি অ্যাবাউট তোমার রিডিং নিউজ পেপার বলতেছি, তো আমি লিখবো এ ডায়লগ বিটুইন, আমি এখানে লিখবো আমার নাম রাসেল, এ ডায়লগ বিটুইন রাসেল, এখানে আমি একটা ফ্রেন্ডের নাম লিখবো, সেক্ষেত্রে আমি ধরো সোহেল লিখলাম, ঠিক আছে, সোহেল।
তাহলে এ ডায়লগ বিটুইন রাসেল অ্যান্ড সোহেল অ্যাবাউট, আমি এখানে কথা বলবো হলো কি আমার ডায়লগটা আছে ফিজিক্যাল এক্সারসাইজ সম্পর্কে। তাহলে আমি লিখবো ফিজিক্যাল, ঠিক আছে, ফিজিক্যাল এক্সারসাইজ, ঠিক আছে, এক্সারসাইজ। তো এই সম্পর্কে আমার একটা ডায়লগ আছে, তাহলে প্রথম লাইন আমার কমপ্লিট হয়ে গেল। এই লাইনটার কারণে আমি পাবো 1 মার্ক যদি আমি সঠিকভাবে লিখতে পারি। একটা ডায়লগ শিক্ষকরা ম্যাক্সিমাম স্টুডেন্ট খালি জাস্ট লেখা এত নম্বর প্রশ্ন তো ডায়লগ স্টাইল লেখা শুরু করে, বাট ডায়লগ লেখার যে স্টাইলটা, সেই স্টাইলটাই যদি তুমি ঠিক না রাখো, সেই টপিকটা যদি ঠিক না রাখো, তাহলে তো মার্ক পাবা না। তাই তোমাকে এটা লিখতে হবে। তারপরে তুমি এখানে যে কাজটা করবা, ঠিক আছে, প্রথম কথা হলো তুমি বলবা, এখন তুমি সেটা আমার নাম হলো এখানে রাসেল, সেই অনুসারে আমার রাসেল হওয়ার কথা, তাই না? এখন এখানে লেখা আছে কি, এখানে লেখা আছে তোহা, যেহেতু এখানে তোহা লিখছিলাম, তো তুমি লিখবা হ্যালো গুড মর্নিং হাউ আর ইউ। তুমি তাকে বললা যে গুড মর্নিং হাউ আর ইউ, যেহেতু তোমরা সকাল 10টায় পরীক্ষা দেবে, এটা গুড মর্নিং হয়, তাই লিখবা হ্যালো গুড মর্নিং হাউ আর ইউ। অনেকে লেখে আসসালামু আলাইকুম, তো এগুলো দরকার নেই, ওগুলো আসলে বোঝা যায় যে বানায় লিখছে, কারণ কোনো ডায়লগে মেন বই যেগুলো থাকে বা গ্রামারে যেগুলো থাকে ওখানে কিন্তু আসসালামু আলাইকুম লেখা থাকে না, খুব কম, মানে থাকলেও নাই বললেই চলে। তাই কখনো আমরা আসসালামু আলাইকুম না লিখে আমরা লিখবো হ্যালো গুড মর্নিং হাউ আর ইউ, ঠিক আছে। তারপরে আমার ফ্রেন্ড যে থাকবে সে আমাকে উত্তর দেবে গুড মর্নিং আই এম ফাইন অ্যান্ড ইউ, সে বলবে যে শুভ সকাল, ঠিক আছে, আমি ভালো আছি, তুমি কেমন আছো। তারপর তুমি বলবা, মানে আমি বলবো, ঠিক আছে, আমি বলবো আই এম অলসো ফাইন, আমি আরও ভালো আছি, বাই দ্য তোমার কি মার্সি অফ অলমাইটি আল্লাহ, মানে আল্লাহর আশীর্বাদে বা আল্লাহর তোমার কি ইতে আমরা ভালো আছি। তো তুমি চাইলে এখানে গড লিখতে পারো, অলমাইটি আল্লাহ, এখানে অলমাইটি লেখা আছে, আল্লাহটা লিখে নিয়ে হয়তো বা, কারণ এখানে মানে ধর্ম হিসাবে আছে, তো এই জন্য আল্লাহ লিখে নিই, তুমি চাইলে আল্লাহ বা গড লিখতে পারো। আচ্ছা, তারপর তোমার ফ্রেন্ড সোহেল বা তোমার ফ্রেন্ড যা হবে সে বলবে, অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবা, যখন তোমরা ডায়লগ লিখবা, আমি একটা ফাঁকা পেজ নেব, একটা ফাঁকা পেজের দরকার আমার, ঠিক আছে, ডায়লগটা বোঝানোর জন্য। তোমরা ডায়লগে আরও কিছু জিনিস ভুল করো, এই জিনিসগুলো একটা ঠিক করে দিই। আচ্ছা, তোমরা যখন ডায়লগ করবা একটা জিনিস মনে রাখবা, যে তুমি যে ডটগুলো দিবা, ধরো আমি আমার নাম লিখলাম, ঠিক আছে, রাসেল, লিখে আমি একটা ডট দিব, দেওয়ার পরে আমি আমার ডায়লগটা লিখবো। তো ডায়লগে কখনোই যেন এদিক না হয়, তোমার লাইন শেষ, তোমার লাইনটা যেন এখান থেকে শুরু হয়, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তোমার ডায়লগটা যেন এভাবে লেখা শুরু করতে হয়, একটা নাম থাকবে এবং সে অনুসারে লেখা যাবে। লেখা যদি কোনো কারণে শেষ হয়ে যায়, লেখা নিচ থেকে শুরু হয়ে আবার লেখা যাবে, আবার নিচ থেকে যাবে, এবং পরবর্তী যে নামটা হবে, ধরো আমি এখানে সোহেল লিখতেছিলাম বা তোহেল দিয়েছিল, এই নামটা এইটার সাথে, ঠিক আছে, এইটা যেন তোমার সমান থাকে। এই যে ফুটাগুলা, এই ফুটাগুলা চেষ্টা করবে যে এটাকে স্ট্রেট রাখার, এরকম স্ট্রেট রাখার চেষ্টা করবে, ঠিক আছে। তোমার যত ফুটা হয় সবগুলো ফুটা জন্য এরকম স্ট্রেট হয়, মানে ফুটাগুলো যদি এলোমেলো না হয় এবং এই দাগের এই পাশে যদি তোমার লেখাটা না আসে, এই জিনিসটাকে তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, আজান দিচ্ছে, আচ্ছা আজান শেষ হয়ে গেছে। তো আমি যেমনটা বললাম যে এই বরাবর যেন তোমার কি হয়, এই লাইনটা যেন তোমার সোজা হয়, এই ডটগুলো, আর কোনোভাবেই এই সব লেখা যেন এই সব জায়গার মধ্যে না আসে, এই জিনিসটাকে তোমরা ফলো করবা। এটা দেখি দু একজন ভুল লেখে, তো আমি যেমনটা বলতেছিলাম। এরপর তুমি কী করবা, কি আর ইউ বিজি, তুমি কি ব্যস্ত এখন, সে উত্তর দেবে কি তোমার কি নো আই এম। তো এখানে একটু মিসিং হয়েছে, এই যে আর ইউ ভিজিট এই কথাটা থাকবে এইখানে, আমি ভালো আছি, ঠিক আছে, আর ইউ বিজি, তুমি কি ব্যস্ত আছো, তো এখানে কথাটা এখানে দিবা, আর ইউ বিজি, ঠিক আছে। এই লাইনটা উপরে চলে যাবে, এই লাইনটা এখানে থাকবে না, কারণ একজনই প্রশ্ন একজন উত্তর করতে পারে না, তো এখানে এই লাইনটা তুমি উপরে দিয়ে দিবা, ঠিক আছে, আর ইউ বিজি। তো তোমার ফ্রেন্ড বলবে নো আই এম গোয়িং টু বাই এ নিউ ডায়েরি ফর মাই পার্সোনাল ডেইলি লাইফ, আমি আমার মানে জীবনের জন্য নতুন কিছু লিখতেছি। তারপরে তোহা বলবে ডু ইউ হ্যাভ জাস্ট এ ফিউ মিনিট, তুমি কি আমাকে হালকা সময় দিতে পারবে, মানে তুমি বলতেছো, তুমি প্রথমে তাকে জিজ্ঞেস করলো, সে তোমাকে জিজ্ঞেস করলো কেমন আছো, তুমি বলো যে আমি ভালো আছি আল্লাহ তাআলার আশীর্বাদে, তুমি কি ব্যস্ত আছো। তো তুমি তোমার ফ্রেন্ড বলবে না আমি ব্যস্ত নাই, আমি আমার একটা নতুন ডায়েরি কিনেছি আমার পার্সোনাল লাইফ লেখার জন্য। সেক্ষেত্রে তুমি তাকে জিজ্ঞাসা করবা যে হ্যাঁ তাহলে আমাকে একটু সময় দাও। তো এটা লেখার পরে তুমি তোমার ফ্রেন্ড বলবে হোয়াই, কেন, সেক্ষেত্রে তুমি বলবা আই উড লাইক টু শেয়ার অ্যান অ্যাবাউট টপিক উইথ ইউ, আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। তারপরে তোমার ফ্রেন্ড বলবে হুইচ ম্যাটার ডু ইউ লাইক টু শেয়ার, তুমি কোন বিষয়ে আমার সাথে কথা বলতে চাও। তারপরে তুমি বলবা আই উড লাইক টু টেল অ্যাবাউট টপিক, ধরো ফিজিক্যাল এক্সারসাইজ হলে তুমি লিখবা ফিজিক্যাল এক্সারসাইজ, ঠিক আছে। তো আমি ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম সম্পর্কে তোমার সাথে একটু কথা বলতে চাই। তো সেক্ষেত্রে তোমার ফ্রেন্ড বলবে হোয়াই নট, কেন না, ইউ ক্যান আস্ক মি, তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো হোয়াট এভার ইউ লাইক, তুমি কি জানতে চাও। দেখো আমাদের এখানেও একটা খেয়াল রাখতে হবে যে আমাদের ডায়লগ কত পৃষ্ঠ হতে হবে।
আমাদের ডায়লগ সর্বনিম্ন 2.5 পৃষ্ঠা হতে হবে, সর্বনিম্ন। তুমি চাইলে 3 পৃষ্ঠা লিখবা, কেউ যেন কোনোভাবেই যেন 2.5 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা মানে 2 পৃষ্ঠার অর্ধেক দেন থেকে 3 পৃষ্ঠা এর থেকে যেন কম না লেখো। যদি তুমি এর থেকে কম লেখো তাহলে তুমি এতটুকু আশ্বস্ত থাকবা যে তুমি তুলনামূলক মার্ক কম পাবা। কারণ শিক্ষকরা যেমনভাবে চায় যে তুমি নিজের ভাবে লেখো, তুমি যত কিছু লেখো ওর মধ্যে অবশ্যই যেন 2.5 থেকে 3 পৃষ্ঠা লেখা হয়। আমরা মোটামুটি এখানে রেখেছি, তোমার হয়ে যাবে 3 পৃষ্ঠা। প্রয়োজনে 2-1 পৃষ্ঠা তুমি বানায় মানে 2-1 লাইন তুমি বাড়ায় দিবা, ঠিক আছে। তারপরে ধরো তুমি বলবা হাউ ক্যান উই ইমপ্রুভ অথবা অ্যারেঞ্জ। এখন কথা হলো ইমপ্রুভ কখন হবে, অ্যারেঞ্জ কখন হবে, সলভ কখন হবে। কারণ একটা ডায়লগ কখনোই এখানের মধ্যে যে কোনো একটা বলবে। যখন তুমি ধরো ইমপ্রুভ মানে হলো উন্নতি। এখন ধরো তুমি শিখতেছো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, মানে ইংলিশ শিখতেছো, ইংলিশ সম্পর্কে তোমার কথাবার্তা, ঠিক আছে, বা তোমার রেজাল্ট সম্পর্কে। সেক্ষেত্রে তোমার রেজাল্ট কীভাবে ইমপ্রুভ হবে সেই বিষয়টা তুমি তাকে জিজ্ঞেস করবা। অথবা ইংলিশ কীভাবে তুমি আরও ভালো শিখতে পারবা, সেক্ষেত্রে তুমি লিখবা, ঠিক আছে, হাউ ক্যান উই ইমপ্রুভ, কীভাবে আমরা ইমপ্রুভ করতে পারবো টপিক, ধরো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ঠিক আছে, এটা একটা বিষয়। অথবা তুমি কোনো একটা অনুষ্ঠানে, ধরো ডিবেটিং ক্লাব, কম্পিউটার ক্লাব, এগুলা যেই অনুষ্ঠানগুলো আছে সেই অনুষ্ঠানে অ্যারেঞ্জিংয়ের বিষয়টা আসতেছে, সেক্ষেত্রে কিন্তু ইমপ্রুভ লিখতে পারবে না, সেক্ষেত্রে লিখবা হাউ উই ক্যান অ্যারেঞ্জ টপিক, ঠিক আছে। আর যদি কোনো একটা ধরো ম্যাথ সলভ বা কোনো একটা সলভিং বিষয় আসতেছে, সেক্ষেত্রে লিখবা হাউ ক্যান উই কি সলভ দিস, আমরা কীভাবে এইটা সলভ করতে পারবো। দেন এখন প্রশ্ন অনুযায়ী 3টে বাক্য লিখতে হবে, অবশ্যই এটা লিখবা। যদি একান্ত দুর্বল হও সেক্ষেত্রে কথা ভিন্ন, বাট তুমি যদি মোটামুটি পারো এবং তোমার যদি মনে হয় আসলে এখানে 15-তে 15 পাইতে চাই, সেক্ষেত্রে এইখানে তোমাকে 3টা লাইন লিখতে হবে, যেমনটা আমি বললাম যে 2.5 থেকে 3 পৃষ্ঠা লিখতে হবে। এখন তোমাদের মাঝে একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া 3 পৃষ্ঠা আমরা কি লিখব, মানে এইখানে 3 লাইন আমরা কি লিখব। এখানে তুমি যদি পারো ওই সম্পর্কে কিছু না কিছু তো পড়ছো সেই সম্পর্কে তাই লিখে দাও, যদি পারো। যদি না পারো তাহলে ছেড়ে দাও, মার্ক একটু কমবে, বাট পারলে লিখবা, অবশ্যই লিখবা, যেন 2.5 থেকে 3 পৃষ্ঠা যেন হয়। এখন কথা হলো তোমার ডায়লগটা গুড সাইডও হতে পারে, ব্যাড সাইডও হতে পারে। এমন হতে পারে যে ইউজিং অফ মোবাইল ফোন, ঠিক আছে, মোরাল অ্যান্ড ইমোরাল, ঠিক আছে, মানে মোবাইল ফোনের খারাপ দিক বা ভালো দিক বর্ণনা করো, সেক্ষেত্রে এটা ব্যাড সাইড হলো। ফিজিক্যাল এক্সারসাইজ মানে স্বাস্থ্যর ব্যায়াম, এটা তোমার কি গুড সাইড হলো। এখন গুড সাইড হলে কি লিখবা আর ব্যাড সাইড হলে কি লিখবা। যদি তোমার ডায়লগটা যদি গুড সাইডের হয়, গুড টপিক মানে টপিকটা ভালো, সেক্ষেত্রে লিখবা ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইট হেল্প ইন মেনি ওয়ে ডাইরেক্ট অর ইনডাইরেক্টলি, এটা আমাদেরকে অনেকভাবে সরাসরি অথবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটা আমাদেরকে সহায়তা করে। আর যদি ব্যাড সাইড হয় তাহলে তুমি লিখবা রিয়েলি ইট ওয়াজ সিরিয়াসলি প্রবলেম ফর আস, এটা সত্যিই আমাদের জন্য একটা বিশাল বড় সমস্যা। ইট হাম্পার আওয়ার ডেইলি লাইফ, ঠিক আছে, এটা আমাদের জীবনকে সবসময় কী করে, ক্ষতিগ্রস্ত করে, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট, কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। তারপরে তুমি বলবা, ঠিক আছে, রিয়েলি ইউ হ্যাভ টোল্ড দ্য এক্সট্রা প্র্যাকটিক্যাল সিচুয়েশন উই হ্যাভ টু ডু তোমার কি সামথিং ফর ইট। দেন তোমার ফ্রেন্ড বলবে রাইট উই ক্যান, তোমার কি উই হ্যাভ টু, আমাদেরকে কী করতে হবে, অ্যান্ড নেসেসারি স্টেপ দিস, এটার জন্য আমাদের একটা তোমার কি নেসেসারি মানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। হোয়েন, যখন উই উইল হ্যাভ টাইম, যখন আমরা সময় পাবো, ঠিক আছে। তুমি বলবা থ্যাংক ইউ ফর ইয়োর এক্সেলেন্ট আইডিয়া, তোমার ভালো বুদ্ধির জন্য ধন্যবাদ। দেন তোমার ফ্রেন্ড বলবে ওয়েলকাম, শেষ। মোটামুটি এখানে লিখলে 2.5 পৃষ্ঠা তোমার হয়ে যাওয়ার কথা। তারপরেও ওইখানে 3 লাইন লিখে তুমি 2.5 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা মিনিমাম 2.5 থেকে 3 পৃষ্ঠা করার চেষ্টা করবা। আরেকটা বিষয় তোমাদের সাথে কথা বলি, যদিও আসলে আমরা তোমাদের জন্য এই ধরনের ট্রিক্সগুলো দিয়ে থাকছি বা যাই দিচ্ছি, এটা আসলে কারা ইউজ করবে। অ্যাট লাস্ট আমি তোমাদেরকে বলবো যারা একান্ত ভালো স্টুডেন্ট, যারা খুব ভালো পারো, তারা এই ধরনের ফরম্যাটগুলো একান্ত ব্যবহার না করাই ভালো, একবারে না করাই ভালো। বাট যেহেতু তুমি যদি একান্ত কিছুই না পারো, সেক্ষেত্রে এইটাই তোমার জন্য অ্যাকুরেট, কিছুই পারো না। এই মুহূর্তে 3টা যদি ডায়লগ দিই, তোমাকে 3টা ডায়লগ পড়ার কোনোভাবেই পসিবল না। তাহলে তোমার কী করতে হবে, তোমাকে এখন এইটাই পড়তে হবে। লিখো শিক্ষক তোমাকে 15-তে 15 দিবে 100%। তো কীভাবে দিবে, কেন দিবে? প্রথমে তোমাকে করতে হবে ওই যে স্টোরিটা আছে, ওই স্টোরিটার নাম লিখতে হবে, নাম, ঠিক আছে। প্রথমে তোমাকে ওই স্টোরিটার নাম লিখতে হবে। অ্যাট ফার্স্ট কথা হলো যদি স্টোরিটার নাম জানো, মাশাআল্লাহ, সুন্দর কথা। যদি তুমি স্টোরিটার নাম না জানো, তাহলে লিখতে পারো জার্নি অফ, ওই গল্পের মধ্যে কেউ না কেউ তো থাকবে, তুমি সেটাও লিখতে পারো। তাহলে আমরা শুরুতে দ্য টেল অফ ওই হিরোর নাম লিখতে পারি, অথবা আমরা এইভাবে লিখতে পারি দ্য জার্নি, ঠিক আছে, দ্য জার্নি, দ্য জার্নি অফ, ঠিক আছে, ওই গল্পের যে নায়ক আছে তার নাম লিখতে পারি। এইটা বেটার, এইটা সুন্দর লাগে।
দ্য জার্নি অফ ওই ব্যক্তির নাম। ধরো কবিতাটা এসে টর্টরিস সম্পর্কে, তাহলে দ্য জার্নি অফ টর্টরিস। সবচেয়ে ভালো হয় যদি ওই গল্পের নামটা জানা থাকে, কেননা ওই গল্পের নাম যদি তোমার জানা থাকে এই ক্ষেত্রে তোমার মার্ক পাওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। ঠিক আছে, তো চেষ্টা করবা যেন কোনোভাবে ওই গল্পের নামটা যেন জানা থাকে, কারণ কয়েকটা গল্প থাকে, সেই কয়েকটা গল্প বললেই তোমরা এখান থেকে হুবহু কমন পাবা। তার মানে যদি কোনোভাবে তুমি নাম ইজিলি অন্তত নামগুলো তো জানতেই পারো। তো প্রথমে প্রশ্নে কিছু লাইন দেওয়া থাকে, যে লাইনগুলো তোমাকে এখানে পটাপট তুলে দিতে হবে, কোনো কাজ নাই। দেখে দেখে যা লেখা আছে, কী লেখা আছে, এটা পরে দেখবা। তোমার কাজ হলো জাস্ট যা আছে হুবহু এখানে তুলে দেওয়া। তুলে দেওয়ার পরে নিচ থেকে লিখবা না, যেখান থেকে তোমার লেখাটা শেষ হয়ে গেছে ওইখান থেকে এগুলা লেখা শুরু করবা। তো এগুলো কি লিখবা? দ্য হিরো। এখানে হিরোর জায়গায় আমি সবসময় বলি যেখানে দ্য হিরো লেখা আছে সেখানে ওই গল্পের নায়কের নামটা হবে। এখন প্রশ্ন হলো ভাইয়া গল্পের নায়ককে, যেমন আমি যেমনটা বললাম হলো তোমার ট্রাস্টিক ক্রাউ, অর্থাৎ হলো পিপাসিত যেই কাক আছে তার বেলায় তোমার কি নায়ককে কাক, কাকের কি দ্য ট্রাস্টিক কাক। তো এটা একটা হতে পারে ক্রো। তারপর তোমার হলো টর্টরিসার যে ইসের গল্পটা, ঠিক আছে, মানে খরগোশের, তো সেখানে নায়ককে খরগোশ, সরি মানে কচ্ছপ, তো কচ্ছপের ইংলিশ টর্টরিস, সেক্ষেত্রে হবে দ্য টর্টরিস। ঠিক আছে, এখানে হবে দ্য টর্টরিস। এখন প্রশ্ন হলো প্রত্যেকটা গল্পের নায়ক একজন না একজন থাকবেই, ওই জায়গায় দেখবো। যেমন তামিম, একটা যদি প্রশ্ন আসে, ইট ইজ দ্য স্মল বয় হু ইজ তামিম, যার নাম তামিম, তো ওখানে তামিম সম্পর্কে তার জীবনী লেখা আসতেছে, তাহলে লিখবো কি তামিম। প্রত্যেকটা গল্পে একটা হিরো থাকে, ওই হিরোর নামটা তোমাকে এখানে লিখতে হবে। তোমার কি ওয়াজ ভেরি ইজি গোয়িং, তার জীবন খুব সুন্দর বা স্বচ্ছভাবে যায়। ঠিক আছে, যদি ছেলে হয় হি লিখবা, মেয়ে হলে সি লিখবা, ম্যাক্সিমাম ক্ষেত্রে হি হয়, তাই হি সি নিয়ে কিছু করার দরকার নেই, তুমি হি লিখে দিও। হি ডিড নট লাইক টু আন্ডারগো এনি ট্রাভেল অ্যান্ড ডিফিকাল্ট, সে আসলে কোনো ধরনের কঠিন অথবা সমস্যায় পড়তে পছন্দ করে না, সে কোনো ধরনের সমস্যায় পড়তে কি করে না, পছন্দ করে না। বাট লাইফ ইজ নট এ ব্যাড অফ প্রসেস, কিন্তু জীবন পুষ্পসজ্জ নয়, কিন্তু জীবন কি নয়, পুষ্পসজ্জ নয়, মানে সুন্দর অতই নয়। ইট হ্যাজ আপস অ্যান্ড ডাউন, এটাতে ওঠা এবং নামা উভয়ে রয়েছে। ওয়ান ডে, একদিন, দ্য হিরো বলতে ওই যে ওই নামটা, ঠিক আছে, দ্য টর্টরিস হলে দ্য টর্টরিস লিখবা, ধর দ্য টর্টরিস আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, দ্য টর্টরিস হ্যাড এ ফেস এ গ্রেট প্রবলেম, একটা থাকে কি ওই যে নায়কটা খরগোশ কচ্ছপকে কি হয়েছে, একটা বড় সমস্যায় পড়তে হয়েছে। তো হি লিখবো খরগোশের ক্ষেত্রে হি। বিকাম ভেরি এক্সাইটিং, সে খুবই কি চিন্তায়িত ছিল। ঠিক আছে, হি কুড নট স্লিপ অ্যাট নাইট, সে রাত্রে কি করতে পারছিল না, ঘুমাতে পারছিল না। ইভেন তোমার কি হি কুড নট তোমার কি কনস্ট্রাক্ট অন হিজ ওয়ার্ক, সে নিজের কাজে কনসেন্ট্রেশন করতে পারছিল না বা মনোযোগ দিতে পারছিল না। বাট দ্য হিরো বলতে ওই যে গল্প থাকবে সেই গল্পের নায়কের নাম লিখবা। ঠিক আছে, সে গল্পের নায়কের নামটা লিখে দিবা, তাহলে হয়ে যাবে। ওয়াজ ভেরি ক্লেভার বা উইশ, সে ছিল কি খুবই তোমার কি চালাক, সে ছিল কি খুবই চালাক। হোয়েন এভার, যখন হি ফেস এনি ডিফিকাল্ট সিচুয়েশন, যখন সে কঠিন কোনো সিচুয়েশনে পড়ে, হি ইউজ টু ট্রাই হার্ড টু ওভারকাম, সেই সিচুয়েশন থেকে বা সেই অবস্থা থেকে বেরোনোর জন্য প্রচুর চেষ্টা করে। হি ডিড নট লস হিজ আপ হোপ, সে তার আশা ছাড়ে না ইন দিস টাইম, সেই সময়ে। তারপরে এখানে দাও হিরোর নাম, তুমি আবারও লিখবা যে হিরোটা, সেই হিরোর নামটা লিখবা। ঠিক আছে, তো এখানে ট্রাই টু বি বেস্ট এগেন অ্যান্ড এগেন, সে কি তার বেস্ট যেটা সেটা বারবার চেষ্টা করে। দেন হি হিট আপন এ প্ল্যান, সে একটা কি পরিকল্পনায় পৌঁছে। ফার্স্ট টাইম, সর্বপ্রথম, দ্য হিরো বলতে ওই লোকের নাম লিখবা। ঠিক আছে, যে যাই থাকবে গল্পের মধ্যে তার নাম লিখবা। তো লেখার পরে কি লিখবা, ফেল টু রিচ হিজ গোল্ড, সে তার কি প্রথম যে হিরো আছে সে প্রথমবার তার ইতে লক্ষ্যে কি পৌঁছতে ব্যর্থ হয়েছে। বাট হি ডিড নট গিভ আপ, কিন্তু সে ছেড়ে দেয় নাই। হি ডিড নট ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট, সে এক মুহূর্ত সময় নষ্ট করতে পারবে না। হি ট্রাই এগেন অ্যান্ড ফাইনালি, সে একের পর এক বা বারবার চেষ্টা করছিল এবং সর্বশেষে বা অবশেষে হি বিকাম এ সাকসেসফুল ইন হিজ এফোর্ট, সে তার অবস্থাতে কি সফল হয়েছে। ইট ইজ তোমার কি এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি, এটা খুবই মজাদার বা একটা গল্প। ইট ইজ নট অনলি ইন্টারেস্টিং বাট অলসো হাইলি ইনফরমেটিভ, এটা শুধুমাত্র একটি মজাদার গল্পই নয়, এটা একটি হাইলি মানে অনেক উচ্চ লেভেলের কি তথ্যমূলক একটি গল্প। দ্য
টেল অফ স্টোরি নেম, দেন স্টোরি নেম বলতে ওখানে ওই স্টোরির নামটা লিখবা, ঠিক আছে। দেন টিচেস আস এ গ্রেট লেসন, এটা আমাদেরকে একটা বহুত জিনিস শেখায় যে লাইফ ইজ নট এ অলওয়েজ স্মুথ, লাইফ কি সবসময় কি হবে না স্মুথ বা ভালোভাবে চলবে না। ইট ইজ নট অলওয়েজ টু রোক, এটা সবসময় খারাপভাবেও চলবে না। সো সুতরাং উই শুড নেভার গিভ আপ, সুতরাং আমাদের কোনোভাবে ছেড়ে দিতে হবে না। অ্যান্ড উই মাস্ট বিলিভ দ্যাট, এবং আমাদের বিশ্বাস করতে হবে যে উই শ্যাল ওভারকাম ওয়ান ডে, একদিন আমরা উপরে উঠতে পারবো। এই তো এটা ছিল একটা স্টোরি গল্প, যেখানে মোটামুটি এই তো এইসব কত পৃষ্ঠা লিখতে হয়, মিনিমাম 2 থেকে 3 পৃষ্ঠা লিখতে হয়। এখন প্রশ্ন হলো এই জায়গায় কিন্তু 2 থেকে 3 পেজ নাই, তাহলে ভাইয়া 2 থেকে 3 পেজ কীভাবে লিখবো? শুধু এই জায়গায় না, পুরো ইউটিউব লাইভে এমন কোনো দেওয়া নাই, ফরম্যাট দেওয়া নাই যেখানে 2 থেকে 3 পৃষ্ঠা হবে, মিনিমাম তোমাকে 2 পৃষ্ঠা লিখতে হবে। এখন প্রশ্ন হলো ভাইয়া আমরা আসলে কি ফরম্যাট লিখবো? ফরম্যাট লিখলে আসলে মার্ক পাবো কিনা? তো প্রশ্ন হলো ফরম্যাট কাদের জন্য? ফরম্যাট অ্যাকচুয়ালি কোন কোয়ালিটির স্টুডেন্টের জন্য? যেই স্টুডেন্টরা একান্ত কিছুই পড়ে না, তারা একান্ত কিছুই পড়ে নাই, কিছুই পারে না, ঠিক আছে। তো কিছুই যদি না পড়ি সেক্ষেত্রে আমাদের দরকার হলো ফরম্যাট। কেন? কারণ একটা স্টোরিতে মিনিমাম 10টা থেকে মোটামুটি 15টা স্টোরি একটা সাজেশনে দেওয়া থাকে, সর্বনিম্ন 10 থেকে 15টা সাজেশন দেওয়া থাকে, এবং এক রাত্রে যেটা পড়া ইম্পসিবল। তাহলে সেক্ষেত্রে আমরা কী করব? সেক্ষেত্রে আমরা এই ফরম্যাটে ইউজ করব। তবে সবসময় আমরা খেয়াল রাখবো যে মানে যত বড়ই হোক না কেন, যাই হোক না কেন, কোনোভাবেই একটা ফরম্যাট লিখে 15তে 15 পাওয়া কোনোভাবে পসিবল না। এটা যে বলবে সে এক বোকা, যে বিশ্বাস করবে সে হলো আরেক বোকা, ঠিক আছে। কেননা স্টোরি এমন একটা জিনিস যে যেখানে তোমাকে অবশ্যই নিজের অর্থে লিখতে হয়েছে, ঠিক আছে, কমন আসে নাই, তুমি এটা লিখে আসবা, 15 মধ্যে তোমাকে 15 না দিলেও অন্তত মানবতার খাতির 10 মার্ক তো দিবেই। তো তুমি এখান থেকে মোটামুটি 10 পেয়ে যাবে আর কি, এটা পাবা। এটা মানে মোটামুটি যেহেতু গল্পটা সুন্দর আছে, ইজিলি তুমি এখান থেকে 10 মার্ক পাবা। কিন্তু প্রশ্ন হলো স্টোরির নির্দিষ্ট কিছু সাজেশন থাকে, সেটা ফলো করে মুখস্থ করতে হয়। যদি এমনটা নাই হইতো, প্রথমত 2 বছর সময় তারা দিত না, আর সেকেন্ড তো কথা হলো এত স্টোরি গল্প দিত না। তো তোমাকে ভালো মার্ক পেতে হলে ভালো লিখতে হবে, মানে বানান ভুল তো করা যাবে না। আরেকটা বিষয় হলো আমাদের এই স্টুডেন্টগুলোর মধ্যে আরও পাকনা স্টুডেন্ট আছে, যারা কি করে যে আমরা যতটুকু দিচ্ছি তার মধ্যে আবার কম এলে, এখান তো এমনি কম, এর মধ্যে আবার কম হয়, বানান ভুল হয়, এই জন্য আরও মার্ক পায় না। এটুকু লিখলে তুমি 10 মার্ক পাবে, এতটুকু আমি তোমাকে আশ্বস্ত করতে পারি, ঠিক আছে। তো এর মধ্যে যদি তুমি বানান ভুল করো মার্ক কাটবে, তুমি যদি লেখা কমাও মার্ক কাটবে। তো যদি পারো মুখস্থ করে পড়ো। এই ভিডিওর ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে চেক করে দেখো, আমরা ইতিমধ্যে ফাইনাল সেশন দিয়ে দিচ্ছি। জাস্ট ওইগুলো যদি পড়তে পারো, এগুলো প্র্যাকটিস করতে পারো, 70% প্রশ্ন হুবহু কমন পাবে, নিঃসন্দেহে গ্যারান্টি দিচ্ছি। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। তারপর ফাঁকা, তারপর ওকে, তারপর হলো রিঅ্যারেঞ্জ। তারপরে কি রিঅ্যারেঞ্জ, তাই না? রিঅ্যারেঞ্জ অনেক কঠিন। তো দেখো নির্দিষ্ট সাজেশন থাকে, বাট রিঅ্যারেঞ্জও এমন জিনিস যেটা তুমি টেকনিক্যালি লিখতে পারবে। আমি তোমাকে টেকনিক্যালি লিখে দেখে দিচ্ছি যে কীভাবে তুমি খুব সহজভাবে রিঅ্যারেঞ্জ লিখতে পারবা। রিঅ্যারেঞ্জে লেখা থাকে পুট দ্য ফ্লোয়িং পার্ট দ্য স্টোরি মানে ইন দ্য কারেক্ট ওয়ার্ড। তো এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে ওয়ার্ডের, ঠিক আছে। তো এখানে তোমাকে কী করতে হবে, সেটাকে করতে হবে অনলি দ্য কারেকশন নাম্বার অফ সেন্টেন্স নিড টু রাইট। তো এখানে 8টা দেওয়া থাকে। তো এ নাম্বারে একটা ওয়ার্ড আছে, বি নাম্বার আছে, সি নাম্বার, ডি নাম্বার, ই নাম্বার সব আছে। তো অ্যাকচুয়ালি কথা রিঅ্যারেঞ্জ কীভাবে লিখতে হয়, পরীক্ষার মধ্যে 2 ধরনের রিঅ্যারেঞ্জ আসে, মনে রাখবো 2 ধরনের। এই রিঅ্যারেঞ্জ একটা ধরনের, এটাকে বলা হয় তোমার গল্পকেন্দ্রিক রিঅ্যারেঞ্জ। গল্পকেন্দ্রিক একটা রিঅ্যারেঞ্জ থাকে, হলো ব্যক্তি জীবনী কেন্দ্রিক, একটা হলো গল্পকেন্দ্রিক রিঅ্যারেঞ্জ। তো এটা যদি আমি খেয়াল করি, এটা হলো তোমার কি একটা ব্যক্তিকেন্দ্রিক বা তোমার কি গল্পকেন্দ্রিক। এটা একটা গল্পকেন্দ্রিক, তাইমুর আছে, তাইমুরের জীবনী নিয়ে আছে, তাহলে এটা একটা কি ব্যক্তি জীবনী নিয়ে রচনা। এখন কথা হলো রিঅ্যারেঞ্জ সঠিকভাবে উত্তর লেখা কীভাবে। রিঅ্যারেঞ্জ লেখার নিয়ম হলো এরকম একটা তোমাকে টেবিল টানতে হবে, টানার পরে উপরে 1 থেকে 8 পর্যন্ত যে সংখ্যা আছে সেই সংখ্যাগুলো তোমাকে লিখে দিতে হবে, নিচে তোমাকে কারেক্ট উত্তর লিখতে হবে, ঠিক আছে, সেটা তোমার মতে যা হয় না কেন। এখন কথা হলো ভাইয়া রিঅ্যারেঞ্জের প্রথম লাইন কোনটা হবে, সেকেন্ড লাইন কোনটা হবে, থার্ড লাইন, এটার টেকনিক কী, কীভাবে আমরা কি কোনো টেকনিক আছে যার সাহায্যে এটাকে আমরা করতে পারি। তো দেখা যাক আমরা কী টেকনিকের সাহায্যে এই রিঅ্যারেঞ্জের উত্তরটা করতে পারি।
তো সর্বপ্রথম দেখো, প্রথম কথা হলো এবার ব্যক্তি জীবনে কেন্দ্রিক নিয়ম, তারপর গল্প কেন্দ্রিক নিয়ম দেখব। প্রথমে ব্যক্তির জীবন, যে কোনো ধরনের কবি, সাহিত্য, তারপর হলো বিজ্ঞানী, যেমন হলো কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এনাদের নিয়ে কিন্তু আসলে একটা ব্যক্তিকেন্দ্রিক একটা রিয়ারেন্স থাকে। দেখবা জীবনানন্দ দাশ সম্পর্কে রিয়ারেন্স অনেক আসে। তো এগুলোকে বলা হয় ব্যক্তিকেন্দ্রিক জীবনী। আরেকটা থাকে গল্পকেন্দ্রিক। এখন কথা হলো ব্যক্তিকেন্দ্রিক যদি হয় তাহলে আমরা কিভাবে উত্তর করব, সেই রিয়ারেন্সকে কী ভাষায় যাব? প্রথমে তোমাকে করতে হবে সেই ব্যক্তির নাম বা পরিচয় লিখতে হবে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বপ্রথম লেখা থাকে রবীন্দ্রনাথ ঠাকুর তোমার কি জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে সর্বপ্রথম জন্মগ্রহণ করে। ওইখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা পরিচয় দেওয়া হয়। তো প্রথম কাজ হলো তোমার তার নাম এবং কি পরিচয় লেখা। তারপরে সেকেন্ড লাইনে জন্ম তারিখ এবং কি জন্মস্থান লেখা। তো সে কত সালে জন্মগ্রহণ করে তারপরে কিন্তু লেখা থাকে। তারপরে ওখানে কিন্তু লেখা থাকে দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা, তারপরে তার মাতার নাম হলো দ্বারকানাথ ঠাকুর, এরকম সব কিছু কিন্তু তার পিতা মাতার নাম পরিচয় দেওয়া থাকে। তারপরে 3 নম্বর লাইনে মানে এ নাম্বার লাইনে তোমাকে খুঁজতে হবে তার নাম কোথায় আছে। 2 নম্বর লাইনে খুঁজতে হবে তার জন্ম তারিখ এবং জন্মস্থান কোথায় আছে। 3 নম্বর লাইনে তার পরিবার সম্পর্কে পরিচয় খুঁজতে হবে। 4 নম্বর লাইনে তার শৈশব জীবন, শৈশব মানে দেখবা এরকম ছিল 12 বছর বয়সে তিনি কি করেছেন, তো এরকম তার একটা শৈশব জীবন নিয়ে কিন্তু থাকেন, ঠিক আছে। তারপরে তোমাকে আসে পঞ্চমে তার শিক্ষাগত জীবন, সে কী কী ডিগ্রি অর্জন করছে। 6ষ্ঠ লাইনে তার কর্মজীবন, সে কি কোন কোন কর্মক্ষেত্র অর্জন করছে। 7 নম্বর লাইন হলো ব্যক্তির আবিষ্কার বা অবদান, সে কী কী আবিষ্কার করছে। এবং 8ম লাইনে পদ, তারপর হলো তোমার অ্যাওয়ার্ড, যে অ্যাওয়ার্ডগুলো পাইছে। আর লাস্ট লাইনে তোমাকে লিখতে হবে মৃত্যু এবং জীবনী। এই দিয়েই একটা রিয়ারেন্স কমপ্লিট হয়। তো এইভাবে যদি আসলে এটা আমি যেটা দেখলাম এটা এরকম কিছু লেখা নাই, মানে এটা একটা গল্পকেন্দ্রিক জিনিস, তাইমুরের জীবনের গল্প লেখা আছে। তো এখানে তার মৃত্যু জন্ম এরকম কিছু নেই। তো এই লাইনটাকে কারেক্ট কেন করবো দেখো। এবার সেই গল্পকেন্দ্রিক, যেহেতু এটা একটা গল্পকেন্দ্রিক রিয়ারেন্স হলে অবশ্যই তা জানা বেশি সুবিধা হবে, মানে সেই গল্পটা আগে থেকে জানা থাকলে তোমার বেশি সুবিধা হবে। প্রথমে নোট দেখো, সকল রিয়ারেন্সের ক্ষেত্রে প্রথম লাইন বাছাই করার পদ্ধতি হলো তোমাকে ওয়ান্স আপন এ টাইম, লং অ্যাগো, হ্যাভ ইউ নিডেড, দেয়ার লিভড, অথবা ওয়ান ডে, দেয়ার ইজ, ওয়াজ, এগুলো যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই সেটা প্রথম লাইন হবে। তবে খেয়াল রাখতে হবে তারপরে এই ওয়ার্ডগুলোর পর যদি এই প্রোনাউনগুলো থাকে, হি, শি, দে, ইট, দ্যাট, এগুলো যদি থাকে তাহলে সেটা প্রথম লাইন হবে না। এবার দেখো এইখানে কোন প্রথম লাইন হবে, চলো বাছাই করে দিই। এইখানে কোনটা প্রথম লাইন হবে দেখো, এখানে ওয়ান্স আছে, এখানে ওয়ান ডে আছে। এখন কথা হলো তার মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা প্রথম লাইন হবে। এখানে যদি খেয়াল করো এখানে হি আছে, আমি যেমনটা বললাম এখানে কিন্তু বলেই দেওয়া আছে যে তোমার কি লাইন বসানো যাবে, তবে কখন বসানো যাবে না, যখন হলো তোমার এই প্রোনাউন থাকবে তখন বসানো যাবে না। যেহেতু এই লাইনটা প্রোনাউন আছে, এই লাইনটা কি আছে, এই লাইনটা প্রোনাউন আছে, তাই এটা বসানো যাবে না। তার মানে 1 নম্বর উত্তর হবে হলো ই নাম্বার, ওয়ান্স ইউর টাইম ওর অ্যাট্রাক্ট দেয়ার প্রিভিয়াস। তাহলে এইটা হলো আমার 1 নম্বর লাইন। ওকে, তারপরে কথা হলো 2 নম্বর লাইন আমরা কী হবে। তো 2 নম্বর লাইন কী হবে, তো এখানে বলেছে ইয়াং, তোমার হলো একদা একজন হলো যুবক তাইমুর অ্যাট্রাক্ট এ প্রভিস কি, বাট আনফর্চুনেটলি হি সোলজার ওয়েল কিল্ড। তারপরে কি বলা হয়েছে দেখো, দেন তারপরে হি ডিগেজেস্ট হিমসেলফ এ পোর ট্রাভেলার অ্যান্ড সাপোর্টার। তো এখন প্রশ্ন হলো ভাই এটা কীভাবে করবো, তো চলো দেখা যাক বাকিটা কী বলা হয়। তো এরপরে যদি আমি দেখি, তো এখানে বলা হয়েছে কিছু জিনিস টেকনিক দেওয়া হয় না, তার মানে রিয়ারেন্সের যে সেকেন্ড পার্ট, প্রথম পার্টটা টেকনিক দিয়ে ইজিলি হয়ে যাচ্ছে, বাট সেকেন্ড পার্ট যেটা আছে সেটা প্রথম লাইন তো টেকনিক দিয়ে হচ্ছে, বাট দ্বিতীয় তৃতীয় লাইনটা কিন্তু টেকনিক দিয়ে হচ্ছে না। তার মানে এই যে গল্পকেন্দ্রিক জীবনী কেন্দ্রিকটা এটা তুমি ইজিলি উত্তর করতে পারবে এই টেকনিকের সাহায্যে, বাট গল্পকেন্দ্রিক যেগুলো আছে সেগুলো তোমাকে একটু পড়তে হবে, সেটা নিয়ে একটু কষ্ট করতে হবে তোমাদের ক্ষেত্রে। তো ওটা আমাদের সাজেশন দেওয়া আছে, সাজেশন থেকে পড়ে নিবা। এবার আসে তোমাদের 3 নম্বর প্রশ্ন এবং 6 নম্বর প্রশ্ন। বলা হয়েছে 3 ও 6 এগুলো বিগত সালের প্রশ্নগুলো ভালো করতে পড়তে হবে। এখন কথা হলো ভাই আমরা 3 নম্বর প্রশ্ন উত্তর কীভাবে করবো। রিড দ্য ফ্লোয়িং টেক্সট অ্যান্ড ফিল দ্য গ্যাপ সুইটেবল ওয়ার্ড, মানে নিজস্ব কিছু ওয়ার্ড নিয়ে তোমাকে এখানে লিখতে হবে। যেমন এখানে এয়ার পলিউশন নিয়ে একটা কথা বলা আছে, এয়ার পলিউশনের লেখা আছে। এখন কথা হলো ভাইয়া আমি 3 নম্বর প্রশ্ন উত্তর করবো, এর জন্য টেকনিক কী। তো বেশ কিছু জায়গায় আমরা অনেক ধরনের চেষ্টা করছি, 2-1টা বোর্ডে মেলে। যেমন এখানে লেখছে ম্যান ক্যান নট দ্যান ড্যাশ। এখন এ সিঙ্গেল মোমেন্ট, আমি এই ধরনের যদি ওয়ার্ডটা খুঁজি যেভাবে তোমরা করো, আমি যদি এটাকে খুঁজি এখানে দেখো এরকম কিছু পাওয়া যাবে। আচ্ছা দেখি পাওয়া যায় কিনা। তো এখানে যে সিঙ্গেল মোমেন্টেও তো দেখছি না, উই ক্যান তো এখানে দেখতে পাচ্ছি, বাট সিঙ্গেল মোমেন্ট এরকম কিছু দেখতে পারছি না, নাই এরকম কিছু নাই। আচ্ছা উই ক্যান অ্যারেঞ্জ পিপল না,
ওকে নাই, এরকম কিছু নেই। তার মানে হুবহু কিন্তু কোনো কিছু মিলতেছে না। তুমি যদি দেখো হুবহু কিছু মিলতেছে না, তাহলে কথা হলো ভাইয়া উত্তর কীভাবে করবো? এইটা আসলে সবার জন্য না। উত্তর করে আমি তোমাকে উত্তর করে দেখা দিচ্ছি, দেখো উত্তর কীভাবে হবে। এখানে বলেছে তোমার এয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট অফ দ্য হিউম্যান এনভায়রনমেন্ট। মানুষের পরিবেশের জন্য বায়ু হলো একটি গুরুত্বপূর্ণ বা খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। ম্যান ক্যান নট, মানুষ করতে পারে না, এ সিঙ্গেল মোমেন্ট উইদাউট এয়ার, বায়ু ছাড়া এক মুহূর্ত কী করতে পারে না, বাঁচতে পারে না। লিভ, আর তোমার কি উত্তর হবে কি? ম্যান ক্যান নট লিভ, ম্যান ক্যান নট লিভ, মানুষ কী করতে পারে না, ম্যান ক্যান নট লিভ এ সিঙ্গেল মোমেন্ট উইদাউট এ ইয়ার, মানে মানুষ এই বায়ু ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারে না। বাট কিন্তু যেহেতু এখানে প্রথমে গ্যাপ আছে, তার মানে সাবজেক্ট হবে এখানে ম্যান বোঝাচ্ছে, ম্যানের সাবজেক্ট হবে কি তোমার উই। কিন্তু উই ডু নট থিঙ্ক দ্যাট, আমরা চিন্তা করতে পারি না যে দ্যাট তোমার কি হি ইজ ড্যাশ, হি ইজ কি ড্যাশ হু পলিট ইজ মেনি ভিটাল, মানে সে যেটা বিভিন্নভাবে এটা ইট ইজ কি ইয়ার, ইট ইজ ইয়ার হু পলিট দিস মোস্ট ভিটাল ইভেন্ট, যা খুবই গুরুত্বপূর্ণ উপাদান। আর ড্যাশ এখানে বলছে দ্য প্রিভিয়াস অফ এয়ার পলিউশন, মানে এয়ার পলিউশন হয় উই ড্যাশ, মানে আমাদের কী করতে হবে, উই শুড অ্যাভয়েড দ্য তোমার কি ইউজ অফ ভিসাল আন্ডার এত, ঠিক আছে। তো এখন দেখো এখানে আমি বেশ কিছু জিনিস উত্তর করে দিছি, মোটামুটি সবগুলো উত্তর করে দিছি। এখন কথা হলো ভাইয়া আপনি কীভাবে পারলেন, আমরা কীভাবে পারবো না, আমরা কিনলে পারলাম না। এখানে এই যে উত্তরগুলো করছি, এখানে যে গাইডের সাথে 100% মিল আছে তা আমি বলবো না, কারণ আমি আমার নিজের মতো উত্তর করছি। তবে গাইডে মিল বেড়ে গ্যারান্টি, কারণ 3 রকম গাইড থাকে। হয়তো এখানে লিভ মানে বসবাস করা, বাস করার ইংরেজি তো আরও মুছে গেল কেন, আচ্ছা যাই হোক, বাস করার ইংরেজি তো আরও আছে। তো ওই এখানে হয়তো বা লিভের জায়গায় অন্য কিছু দিয়ে রাখছে, এরকম ভোকাবুলারি চেঞ্জ হতে পারে। বাট এই 3 ধরনের প্রশ্ন, এই 3 নম্বর প্রশ্ন উত্তর করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো বাংলা সহ ভালো করে পড়তে হবে। কিন্তু তোমরা তো খুব অলস, তোমরা যে কাজটা করবা সেটা হলো পুরো ভিন্ন ধরনের কাজ। তোমরা করো কি এইভাবে পড়ো, 3 নম্বরে একের এই, একের বি, এইভাবে 3। তো এইভাবে যে পড়তে সময় না তোমার পরীক্ষা কেন্দ্রে কি তোমার মনে থাকবে? তুমি একটা খেয়াল করো, পরীক্ষার কেন্দ্রে কিন্তু তোমার এই জিনিসটা কখনো মনে থাকবে না। তো তোমাকে এখন কি করতে হবে, তোমাকে এখন এই মুহূর্তে যে কাজটা করতে হবে এটাকে মিনিং সহ ভালো করে 3 নম্বর এবং 6 নম্বর প্রশ্নকে পড়তে হবে। বাকিগুলো আমাদের যে টেকনিক আছে ইজিলি পড়তে পারবে। এছাড়াও আমাদের ক্লাস আসতেছে, সেই ক্লাসেও তুমি ইজিলি কমপ্লিট করতে পারবা। দেখো আরেকটা বিষয়, যারা এখন পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করতেছো, ও আরেকটা বিষয়, এর রাইটিং পার্ট কোথায়? আচ্ছা, রাইটিং পার্টের বিষয় বলি, দেখো এই ভিডিও ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে। তো রাইটিং পার্টে সবচেয়ে ভালো হয় যে পিডিএফ দিয়ে দিই, তাহলে ভালো হয়। এই ভিডিও ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে। এই হোয়াটসঅ্যাপ লিঙ্কে যাবা, গেলে তোমরা একটা হোয়াটসঅ্যাপ পেজে মানে চ্যানেলে যুক্ত হয়ে যাবে, যেখানে দেখো রাইটিং পার্টের মানে হলো তোমাদের যত ধরনের রাইটিং ফরম্যাট আছে, এই ক্লাসের যে পিডিএফটা আছে, ঠিক আছে। আচ্ছা এটা একটু মোটা করে নিচ্ছে না। আচ্ছা, রাইটিং পার্টে তোমার যেগুলো আছে, ঠিক আছে, এগুলো তুমি রিটেন পার্টের যে অংশগুলো আছে এগুলো তুমি ইজিলি পেয়ে যাবা এই জায়গায় পিডিএফ আকারে। পাশাপাশি একটা ক্লাস দেওয়া আছে রাইটিং পার্টের 70 বার একটা ক্লাসে কমপ্লিট, এরকম একটা ক্লাস দেওয়া আছে। তো ইউটিউবে ওখানে গেলে আমাদের হোম পেজে গেলে পেয়ে যাবা। আর একটা বিষয়, আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে বলতে চাই, যে ইন্টার লেভেলে মানে তোমরা যখন ইন্টারে উঠবা, তো তোমাদের কিন্তু এই যে আমাদের এই চ্যানেলটার সাথে কিন্তু ইন্টার লেভেলের ক্লাস আমরা দিব না। তো ইন্টার লেভেলের ক্লাস যদি আমাদের সাথে সম্পূর্ণ ফ্রিতে করতে চাও, তাহলে আমাদের সেকেন্ড চ্যানেল দেখো আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে, এবং আমরা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো আমাদের সেকেন্ড চ্যানেলের একটা লিঙ্ক দেওয়া আছে, বিএসসি রাসেল এইচএসসি। তো সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ইন্টার লেভেলে আমাদের সাথে থাকতে পারবা। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।